নিতে পারেন। হ্যাঁ, রেস্ট তো নিতেই পারি। এক উইক আপনি অফ দেন আর কি। কিন্তু ফুল কোর্স ভুলেও না, মানে একবারে 1 মাস এটা সম্ভব না ভাই। আপনি খুব বড় চলে 1 উইক করেন, দেখবেন যে ভাই 1 উইক যদি রেস্টে থাকেন দেখবেন আপনি আমাদের মিস করা শুরু করবেন, তখনই আবার ক্লাস নিতে ইচ্ছা করবে। ভালো বলেছো। যাই হোক, তুমি কি এটা দেখতে পাচ্ছ? আমার স্ক্রিন শেয়ারটা করেছি, অ্যাসিড লেখা। স্ক্রিন শেয়ারটা কি দেখতে পাচ্ছ? ইয়াপ ইয়াপ। ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, আমরা আজকে অ্যাসিড, ক্ষার, লবণ, পানির ভরতা, এই 4টা জিনিস সিলেবাসে আছে, এগুলো আমরা বলবো। তো অ্যাসিড বলতে আমরা কি বুঝি? অ্যাসিড বললে আমাদের চোখের সামনে ভেসে আসে কি? সালফিউরিক অ্যাসিড, একটা দাহ্য, মানে খুব ধ্বংসাত্মক একটা লিকুইড, তাই না? হাতের উপর একটা ড্রপ দিলে হাত ছিঁড়ে নিচে পড়ে যাবে, এরকম ভয়ঙ্কর একটা কেমিক্যাল, এটুকুই আমরা বুঝি। বাট অ্যাকচুয়ালি কি ঘটনাটা, কি কি কারণে সে অ্যাসিড হয়? অ্যাসিডের সংজ্ঞার 3টা সংজ্ঞা আছে, বা 3টা মতবাদ অনুযায়ী অ্যাসিডকে ডিফাইন করা যায়। আমরা 3টা সংজ্ঞা লিখি, 3টা মতবাদের আলাদা 3টা নাম আছে। এক নম্বর যে মতবাদ, সেটার নাম হচ্ছে হাইড্রোজেন মতবাদ। আচ্ছা, হাইড্রোজেন মতবাদটা কি? হাইড্রোজেন মতবাদে বলেছে যেসব পদার্থ, যেসব রাসায়নিক পদার্থ জলীয় দ্রবণে পানির সঙ্গে গোটা দিলে, গোটা বুঝো তো, স্টিয়ারিং, পানির সঙ্গে গোটা দিলে যারা H+ আয়ন, হাইড্রোজেন আয়ন, এটাকে H+ কে এটাকে হাইড্রোজেন আয়ন বলা হয়। এটা উৎপন্ন যারা করে তারাই হচ্ছে অ্যাসিড। এটা হচ্ছে হাইড্রোজেন মতবাদ। 2 নম্বর মতবাদ হচ্ছে প্রোটনীয় মতবাদ, প্রোটন মতবাদ। প্রোটনীয় মতবাদ কি? প্রোটনীয় মতবাদ অনুযায়ী যারা জলীয় দ্রবণে প্রোটন উৎপন্ন করে, প্রোটন, প্রোটন যারা উৎপন্ন করে তারাই অ্যাসিড। আচ্ছা, আহ আমরা একটা কাজ করি, এই একটা বিক্রিয়া দেখাই, যেমন সালফিউরিক অ্যাসিড একটা নাম বলেছিলাম না, আমরাও জানি H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তাই না? এই H2SO4 কে যখন আমরা পানির সঙ্গে বিক্রিয়া করব, সে আয়ন উৎপন্ন করবে। কি আয়ন উৎপন্ন করবে বলতো? সে SO4 সালফেট আয়ন উৎপন্ন করবে 2-, এবং আর কি উৎপন্ন করবে? সে আরো উৎপন্ন করবে এই যে H+ দুইটা উৎপন্ন করবে, H+ দুইটা উৎপন্ন করবে, 2H+। এই যে H+ উৎপন্ন করলো, এই জন্যই হচ্ছে কি সে অ্যাসিড। এই H+টা কি করবে? অ্যাসিডিটি শো করবে। আমরা কি জানি অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে ফেলে। এই হাইড্রোজেন আয়ন থাকার কারণেই সে কি করবে? নীল লিটমাসকে লাল করে ফেলবে। এই হচ্ছে আমার ইয়ার অ্যাসিডের প্রোটনীয় মতবাদ। আচ্ছা, হাইড্রোজেন মতবাদ আর প্রোটনীয় মতবাদ অনেকটা একই রকম, কেন বলতো? কারণ প্রোটনের সংকেত কি বলতো? প্রোটনের সংকেত H+। মজার ব্যাপার, H+ দিয়েও লেখে, আবার P দিয়েও লেখে, অনেক সময় P তেও প্রোটন লেখে। আর ইলেকট্রনকে কি দিয়ে লেখে? ইলেকট্রনকে লেখে E- দিয়ে, মনে আছে? E-, এটা হচ্ছে ইলেকট্রন, E-। আচ্ছা, এখন আমরা ইলেকট্রন মতবাদে আসবো। ইলেকট্রন মতবাদের নামটা এক্স্যাক্টলি ইলেকট্রনীয় মতবাদ বলা হয় না, কি বলা হয় জানো? এটা যে বিজ্ঞানী আবিষ্কার করেছেন সেই বিজ্ঞানীর নাম দিয়ে করা হয়। যে বিজ্ঞানী আবিষ্কার করেছেন ইলেকট্রনীয় মতবাদ তার নাম হচ্ছে ব্রনস্টেড লাউরি, এই জন্য এটাকে বলা হয় ব্রনস্টেড লাউরি মতবাদ, 3 নম্বর মতবাদ। এই লেখাগুলো বইয়ে নাই, এগুলো লেখো তোমরা, এগুলো এইচএসসি বইয়ে আছে, এই জন্য আমি লিখে দিচ্ছি। বেশি ডিপে ঢুকবো না, জাস্ট ডেফিনেশনটা লিখে দিচ্ছি। 3 নম্বর সংখ্যার নাম হচ্ছে ব্রনস্টেড লাউরি। এটা ও, আমার কলমটা আজকে আনতে ভুলে গেছি, হাত দিয়ে লিখতেছি, এই জন্য লেখা খারাপ হচ্ছে। ব্রনস্টেড লাউরি মতবাদ। সে কি বলেছে? সে বলেছে প্রোটনীয় মতবাদের উল্টাটা, অর্থাৎ একই জিনিস, যে পজিটিভ আয়নকে ত্যাগ করে সে নেগেটিভ আয়নকে কি করবে? নিজের দিকে আকর্ষণ করবে। চুম্বকের উত্তর মেরু যদি বিকর্ষণ করে, তাহলে দক্ষিণ মেরু আকর্ষণ করবে, এটাই নিয়ম, তাই না? তো প্রোটন হচ্ছে পজিটিভ, ধনাত্মক আয়ন যুক্ত, এই জন্য সে ত্যাগ করে। যে পদার্থ জলীয় দ্রবণে ধনাত্মক আয়ন ত্যাগ করে তাকে অ্যাসিড বলে। তাহলে অ্যাসিড হইতে গেলে তাকে ঋণাত্মক আয়ন কি করতে হবে? গ্রহণ করতে হবে। আগে ছিল যে H+ ত্যাগ করে, আর এখন হচ্ছে যে E- গ্রহণ করে। E- মানে কি? ইলেকট্রন।
যে জলীয় দ্রবণে ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে তাকে অ্যাসিড বলা হয়। ওকে, বলেন এই তিনটা জিনিসে কারো কোনো প্রবলেম আছে কিনা, কোনো কনফিউশন আছে কিনা বা প্রশ্ন আছে কিনা? তিনটা মতবাদ, হাইড্রোজেন মতবাদ একটা, প্রোটনীয় মতবাদ একটা, আর ব্রনস্টেড লাউরি মতবাদ একটা। এখন যদি পরীক্ষায় বলা হয় যে যারা ই মাইনাস গ্রহণ করে, যারা ইলেকট্রন গ্রহণ করে জলীয় দ্রবণে তাদেরকে অ্যাসিড বলা হয়, এটা কোন মতবাদ অনুযায়ী? হাইড্রোজেন মতবাদ অনুযায়ী, প্রোটনীয় মতবাদ অনুযায়ী, ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী, নিউটনীয় মতবাদ অনুযায়ী? আনসারটা কি হবে? ব্রনস্টেড লাউরি। ব্রনস্টেড লাউরি, ফাইন। আচ্ছা, এখন আমরা বলতো অ্যাসিডের বিপরীত জিনিস হচ্ছে ক্ষার, তাহলে ক্ষারের কাজ আচ্ছা ভাই, আচ্ছা ভাই, এখানে একটা কথা ভাই, বলো। হাইড্রোজেন দুইটাতেই এইচ প্লাস, তাহলে এটার দুইটার মধ্যে মেইন বেসিক পার্থক্য কি? না, বেসিক মানে পার্থক্য হচ্ছে দুইটাতেই লেখা এইচ হাইড্রোজেন প্লাস। আয়ন আর প্রোটন এক জিনিস না। হাইড্রোজেন আয়ন আর প্রোটন এক জিনিস না। প্রোটন হচ্ছে ধনাত্মক আয়ন, সে হাইড্রোজেন ছাড়াও হইতে পারে। যেমন যে একটা পদার্থ যেখানে হাইড্রোজেন নাই, যেমন আমরা বলি NaCl, সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, NaCl কে যখন আমরা জলীয় দ্রবণে বিশ্লিষ্ট করব তখন সে কি করবে? Na প্লাস উৎপন্ন করবে। Na প্লাস এই ধনাত্মক আয়ন মানে কি বলতো? এখানে কি প্রোটন আছে, এখানে প্লাস হইলো কেন বলতো? প্লাস হয়েছে মানে কি? এখানে ধনাত্মক আয়ন আছে। ধনাত্মক আয়ন আছে মানেই কি? এখানে প্রোটনের আধিক্য আছে, প্রোটন বেশি আছে এখানে। এইখানে এই যে সবুজ কালি দিয়ে দেখাই, এই যে এইচটা বললাম, এটা কিন্তু হাইড্রোজেন আয়ন না, এটা কিন্তু প্রোটনের সংকেত। এই এইচ প্লাসটা হচ্ছে প্রোটনের সংকেত, প্রোটন। এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন এক না, এটা হচ্ছে রিয়েল হাইড্রোজেন। এই এইচ প্লাস প্রথম যেটা, সেটা হচ্ছে রিয়েল হাইড্রোজেন আয়ন, আর এটা হচ্ছে প্রোটনের সংকেত, এই জন্য এইচ প্লাস লিখছি। তুমি যদি এটা ভুলেও যাও কোনো সমস্যা নাই, এটা ভুলে যাও, এটা বাদ। তুমি মনে করো প্রোটন উৎপন্ন করে পি, পি উৎপন্ন করে, ওকে ফাইন, এটাও কারেক্ট। ডিফারেন্সটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই, একটা প্রোটন আর একটা হাইড্রোজেন। আচ্ছা ভাই, রাইট, এখানে একটা H দুইটাই plus কি proton, একটা hydrogen। দুইটাই কি ভাই জলীয় দ্রবণে? হ্যাঁ, দুইটা জলীয় দ্রবণে। জলীয় দ্রবণ ছাড়া তো রিঅ্যাকশন হয় না, বুঝো নাই? টাচ করলে কি রিঅ্যাকশন হয়? অনেক সময় টাচ করলেও রিঅ্যাকশন হয়, যেমন মরিচা পড়ে, মরিচার মধ্যে এখানে জলীয় দ্রবণ। আমি এরকম একটা পড়ছিলাম ইন্টারে, আমার মনে হয় পড়ছিলাম যে এরকম দুই তিনটা, আরো এরকম তিন চারটা থিওরি ছিল। তো ওখানের মধ্যে এরকম ছিল যে দুইটার মধ্যে ডিফারেন্স কি, একটা মানে জলীয় দ্রবণে না, আর একটা জলীয় দ্রবণে। এখন কোনটা কি আমার ঠিকভাবে মনে আসতেছে না, না। যদি হয়, এরকম যদি আমি একটা বলো এরকম পড়ছিলাম আর কি, একটা মানে জলীয় দ্রবণ ডিফারেন্স। একটা জলীয় দ্রবণে না, তাহলে দ্বিতীয়টা জলীয় দ্রবণে না। কারণ প্রোটন, প্রোটন উৎপন্ন করার জন্য হাইড্রোজেন আয়ন H প্লাস গুরুত্বপূর্ণ না, আবশ্যক না। কিন্তু হাইড্রোজেন আয়ন উৎপন্ন করার জন্য পানি গুরুত্বপূর্ণ। কেন বলতো? কারণ পানির মধ্যে হাইড্রোজেন আয়ন লুকায় আছে। পানিতে কি আছে বলতো? লিখে দিয়ে দাঁড়াও, পানির সংকেত কি? H2O। এইচ তো এইচ যখন টু আদ্র মানে বিচ্ছুরণ হয় ভাঙলে এইচ প্লাস ওইখানে। তখন সে H প্লাস মানে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। আর কি উৎপন্ন করে বলতো? OH মাইনাস আয়ন উৎপন্ন করে। এই আয়নটার নাম কি? OH ওইখানে মাইনাস। এটার নাম লিখে দিচ্ছি, হাইড্রোক্সিল। একটু করে লিখে দিচ্ছি, ক্ষারের সংজ্ঞাতে এটা চলে আসবে। আচ্ছা, এটা আবার আমরা আপাতত মুছে দেই। এটা হচ্ছে পানির বৈশিষ্ট্য, পানি ভাঙলে এইভাবে এরকম ভাবে ভাঙে। কিন্তু পানি নিরপেক্ষ, পানি অ্যাসিড না। পানিতে H প্লাস থাকলেও সে অ্যাসিড না। কেন বলতো? কারণ পানিতে যে পরিমাণ H প্লাস উৎপন্ন হয় ঠিক সমপরিমাণ OH মাইনাস উৎপন্ন হয়, এই জন্য পানিটা কি? নিরপেক্ষ। একটু আগে একটা সংকেত লিখছিলাম না, NaCl, এটাও নিরপেক্ষ। কারণ কি? যে পরিমাণ Na প্লাস উৎপন্ন হয় একই পরিমাণ Cl মাইনাস উৎপন্ন হয়। এই প্লাস আর মাইনাস, নেগেটিভ পজিটিভ সমান সমান, এই জন্য ওরা নিউট্রাল হয়ে যায়। তো এটা হচ্ছে লবণ। আমরা লবণের সংখ্যা একটু পরে শিখবো, আজকে থার্ড টপিকে শিখবো। তখন আমরা দেখবো যে কেন লবণ নিউট্রাল হয়, কেন পানি নিউট্রাল হয়। আমরা এগুলো স্কিপ করি। আপাতত আমরা অ্যাসিডের তিনটা ডেফিনেশন শিখেছি। আমরা ক্ষারের তিনটা ডেফিনেশন ঢুকি এখন। এই ক্ষারের তিনটা ডেফিনেশন হচ্ছে জাস্ট এই তিনটা ডেফিনেশন দেখলাম না আমরা, এই তিনটার জাস্ট অপোজিট। এক নম্বরে ছিল এখানে হাইড্রোজেন উৎপন্ন করে অ্যাসিড, আর ক্ষার কি করে তাহলে? অ্যাসিডের উল্টাটা। কি উৎপন্ন করে বলো দেখি? ক্ষার ওএইচ মাইনাস আয়ন। রাইট। ক্ষার হচ্ছে এক নম্বর হচ্ছে হাইড্রোজেন মতবাদ অনুযায়ী হাইড্রোক্সিল মতবাদ, সে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। যে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে জলীয় দ্রবণে তাকেই ক্ষার বলা হয়। হাইড্রোক্সিল, হাইড্রোক্সিল আয়ন।
হাইড্রোক্সিল আয়নের সংকেতটা কি একটু আগে লিখেছিলাম, OH মাইনাস উৎপন্ন করে। এক নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার ডেফিনিশন। 2 নাম্বার ডেফিনিশনটা কি ছিল? প্রোটনীয় মতবাদ। প্রোটনীয় মতবাদে কি, যেই পদার্থ প্রোটন গ্রহণ করে, আগে ছিল প্রোটন উৎপন্ন করে, আর এখন হচ্ছে প্রোটন কি করে, গ্রহণ করে, এরা হচ্ছে ক্ষার। আচ্ছা 3 নাম্বার কি, ব্রনস্টেড-লাউরি। ব্রনস্টেড-লাউরি, তো আমি সংক্ষেপে লিখলাম, আপনারা বড় করে লেখেন, আমার লিখতে সমস্যা হচ্ছে, কলমনি নেই। ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুযায়ী আগে কি ছিল, যে ইলেকট্রন গ্রহণ করে, এবার কি হবে বলেন তো, যে ইলেকট্রন কি করে, বর্জন করে, বর্জন ত্যাগ করে, করে। রাইট, বা ত্যাগ করে, বর্জন বা ত্যাগ বা উৎপন্ন, বর্জন অবলিক দিয়ে লেখেন উৎপন্ন করে। জলীয় দ্রবণে সে ইলেকট্রন উৎপন্ন করে, মানে ক্ষার জিনিসটা নিজে কি নেগেটিভ, আর অ্যাসিড জিনিসটা নিজে পজিটিভ, এটা মনে রাখলেই হবে। আচ্ছা, তাহলে ক্ষার আর অ্যাসিড আমরা মূলত বুঝলাম। এখন আমরা একটা ছোটবেলা থেকে একটা শব্দ শিখে আসছিলাম যে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এই জিনিসটা মানে কি, ক্ষার এবং ক্ষারকের পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ক্ষার অবশ্যই জলীয় দ্রবণে দ্রবণীয়। ক্ষার মানে কারা? যারা অবশ্যই দ্রবণীয়। আর ক্ষারক কারা? ক্ষারক মানে অদ্রবণীয় না, ক্ষারক মানে কি, দ্রবণীয়, দ্রবীভূত হতেও পারে, নাও হতে পারে, কমা নাও পারে। ওকে, এখন মনে করো আমি একটা জিনিস নিলাম, মনে করলাম যেমন সোডিয়াম কার্বনেট Na2CO3, সে পানিতে দ্রবীভূত হয়, বা NaOH হোল টু, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH হোল টু। এই সোডিয়াম হাইড্রোক্সাইড, না সরি, NaOH তো হোল টু হবে না, NaOH সোডিয়ামের যোজনীয় 1 আর হাইড্রোক্সিল মূলকের যোজনীয় 1, এই জন্য এটা হবে NaOH। এখন আমি যে বললাম NaOH, এই NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, সে কি ক্ষার নাকি ক্ষারক? আমি বলে দিচ্ছি, সে পানিতে দ্রবীভূত হয়। আমি বলে দিলাম, জানাই দিলাম আপনাদেরকে যে সে পানিতে দ্রবীভূত হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন বলেন, সোডিয়াম হাইড্রোক্সাইড কি পানি ক্ষার নাকি ক্ষারক? ক্ষার। দুইটাই, নট ক্ষার, দিস ইজ দুইটাই। সে ক্ষারও এবং ক্ষারকও, তার মূল গ্রুপ হচ্ছে সে ক্ষারক, তার কেমিক্যাল বৈশিষ্ট্য হচ্ছে সে ক্ষারক, অ্যালকালাইন। ক্ষারক। কিন্তু এদের এখন মধ্যে বিশেষ এক প্রকার ক্ষারক আছে যারা দ্রবীভূত হয়, এদেরকে ক্ষারও বলা হয়, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এখন আমি যদি একটা বাক্য বলি যে সকল পাগলই মানুষ, কিন্তু সকল মানুষ পাগল নয়, এই লাইনটা আর সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয়, এই লাইনটা একই জিনিস। যে পাগল সে তো একই সঙ্গে পাগল এবং একই সঙ্গে মানুষ, তাই নয় কি? রাইট, এই সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এরকম একটা পাগল মানুষ। ঠিক আছে, তাহলে আমরা এই লাইনটা বুঝলাম, সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, এই লাইনটা আমরা বুঝলাম। আপনারা খাতায় লিখেন, সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয়, এটা লেখেন। বাকিটা আপনারা লেখেন, কমপ্লিট করুন সেন্টেন্স। তোমরা কি কাজ করো? হ্যাঁ, আমার চাই ফরওয়ার্ডিং ওইটা এখন হয় নাই। এটা কোনটি আর ওই যে সব এখন সব রেডি কিছু মূল সাইডে কোন ছিল বাড়ি ভাড়া ফাইলটা কোন কোন বিস্পন কোন জায়গা কত ওয়েস্ট পার জমি নিতে হল ওই ফাইলটা দিয়ে যাচ্ছে কত সে বিষ্ণু ফাইলটা আমি বললাম কিন্তু ওই নাই কই রাখছে এটা টুসটাস সামিম সাহেব আসো।
স্যার বললাম উনি বলল যে উনি আসেন রুমে না জিনিসপত্র খুঁজতেছো, তুমি হারাইবা, তুমি বলো তুমি পারবা না। তো এই জিনিসপত্র তুমি রাখো নাই, রাখছি শামীম সাহেব, উল্টা পাল্টা করবা, হারাইবা। শামীম সাহেবের দায়িত্বে ফাইলটা শামীম সাহেব করবে, তোমার এগুলো উল্টানো দরকার আছে? তুমি বলো স্যার শামীম সাহেব নাই, আমি পারবো না। স্যার ভাই ফোন করে বলছেন ভাই বলল যে এই উনি আসেন তুমি রাফলি খুঁজো, হালকা উল্টা জিনিসপত্র উল্টায় না, রাফলি এক নজরে খুঁজে যাও, যদি পাও তো পাইবা, না পাইলে নাই, বা বলবা স্যার আমি খুঁজে পাইনি। শামীম সাহেব আসবে শনিবার। তোমার স্যার বলো না ঠিক আছে আশা করি হয়েছে, ঈদের পরে ছিল, 7 দিন ধরে তো, 7 দিনের উপরে ধরে জ্বর নাই, গত রবিবার আসার কথা ছিল, আসতে না করছি তো এই জন্য। আচ্ছা, আমরা আরেকটা জিনিস এখন শিখি, সেটা হচ্ছে অ্যাসিড 2 প্রকার, একটাকে বলা হয় জৈব অ্যাসিড আর একটাকে বলা হয় অজৈব অ্যাসিড। অ্যাসিডের অনেক ক্লাসিফিকেশন আছে, তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড, জৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড, এরকম অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে। কিন্তু আমরা প্রধান যে ক্লাসিফিকেশনটা সেটা আমরা শিখি। অ্যাসিড 2 প্রকার, একটা হচ্ছে জৈব, আর একটা হচ্ছে কি অজৈব। আচ্ছা, জৈব অ্যাসিড কোনগুলা? যেগুলা জৈব পদার্থ থাকে, মানে খাদ্য, উদ্ভিদ, প্রাণী দেহে থাকে, জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের বৈশিষ্ট্য কি বা চিনব কিভাবে? জৈব অ্যাসিডে কার্যকরী একটা মূলক থাকে, কার্যকরী মূলক। জৈব অ্যাসিডের কার্যকরী মূলকের নাম হচ্ছে বন্ড, এই হাইফেনটার নাম হচ্ছে বন্ড, COOH। এটার নামই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক, বন্ড COOH থাকবে। যেমন আমরা যদি বলি ফর্মিক অ্যাসিড, হ্যাঁ, পিঁপড়ার লালায় থাকে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডের নাম কি? HCOOH। এটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের সংকেত। আচ্ছা, কেউ বলেন তো অ্যালকোহলের কার্যকরী মূলক কি? মানে সব অ্যালকোহলে আবশ্যিকভাবে কোন অংশটা থাকবে? HCl রাইট, OH বন্ড OH, মানে হাইড্রোক্সিল মূলক OH সব অ্যালকোহলে থাকবে। কিন্তু হাইড্রোক্সিল মূলক থাকলে যে সে অ্যালকোহল হবে এটা বলা যাবে না। কিন্তু অ্যালকোহল হইতে গেলে তাকে হাইড্রোক্সিল মূলক থাকতেই হবে। আচ্ছা, এটা হলো জৈব অ্যাসিডের বৈশিষ্ট্য। এটা হচ্ছে জৈব অ্যাসিডের রাসায়নিক বৈশিষ্ট্য, কেমিক্যাল স্ট্রাকচার, কমন জেনারেল কেমিক্যাল স্ট্রাকচার। যদি বলা হয় জৈব অ্যাসিডের ভৌত বৈশিষ্ট্য কি, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক কি? ভৌত বৈশিষ্ট্য হচ্ছে জৈব অ্যাসিড তীব্র না, মৃদু অ্যাসিড। জৈব অ্যাসিড গুলো হয় মৃদু, হালকা, হাত পুড়ে যাবে না, একটু ব্যথা হবে। পিঁপড়া কামড় দিলে কি হয়? হাত পুড়ে যায়? পুড়ে যায় না, হালকা একটু ব্যথা পাই আমরা। অথবা ওই যে গান্ধী পোকা অ্যাসিড ছাড়ে না আমাদের হাতে, এখানে কিন্তু পুড়ে যায়, এখানে ঘনমাত্রা অনেক বেশি থাকে বলে আর পিএইচ কম থাকে বলে, কিন্তু তারপরেও এটা মৃদু। একদম বেশি গাঢ় কারা? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো অজৈব অ্যাসিড যারা, তারা হচ্ছে মারাত্মক তীব্র অ্যাসিড। অজৈব অ্যাসিডের কোনো কার্যকরী মূলক নাই। ওকে, অজৈব অ্যাসিডের কোনো জেনারেল স্ট্রাকচার নাই, এটা দিয়ে বলা যাবে না যে সে অ্যাসিড। জানতে হবে যে কোন স্ট্রাকচারটা কার। যেমন আমরা নাম লিখি কয়েকটা, 3টা সবচেয়ে ইম্পর্টেন্ট বহুল ব্যবহৃত ইয়ার নাম আমরা শিখে ফেলি সংকেত সহ। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সংকেত কি কেউ বলতে পারেন? H2SO4 রাইট। আরেকটা তীব্র অ্যাসিড বলেন। HCl নাইট্রিক, তো স্বীকার হবে না, নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের সংকেতটা কি? HNO3 হাইড্রোক্লোরিক, সংকেতটা কি? NH03 HCl কি হাইড্রোক্লোরিক অ্যাসিড কি আপু বললেন? HCl আচ্ছা, কোন একজন আপু অন্য কিছু বলেছে, দ্বিতীয় আপু নাকি আজমা আপু? ভাইয়া আমি নাইট্রিক অ্যাসিডের সংকেত বলেছি, মানে আমার এখানে NaTsO3 আর ওই একই কথা, HNO3 আর NH03 একই কথা।
বুঝতে পেরেছি, প্রথমে একটু দেরিতে এসেছিল এই জন্য, আপনি আগে সময় মধ্যে বলেছিলেন। ওকে ফাইন। তাইলে অজৈব অ্যাসিডের বৈশিষ্ট্য কি? তারা হচ্ছে তীব্র, তারা হচ্ছে তীব্র অ্যাসিড, মারাত্মক তীব্র অ্যাসিড হচ্ছে অজৈব অ্যাসিডের বৈশিষ্ট্য। ওকে ফাইন। আমরা এবার শিখবো পিএইচ। অ্যাসিডের তীব্রতা, অ্যাসিড বা ক্ষারকের ক্ষারকত্ব বা অম্লত্ব নির্ণয় করার একটা স্কেল, এর নাম হচ্ছে কি পিএইচ স্কেল। আমরা এখন লিখি এটা পিএইচ, বড় হাতের এইচ, বড় হাতের এইচ ছোট করে পি এর উপরে পাওয়ার, এরকম পিএইচ স্কেল। পিএইচ স্কেলটা কেমন? পিএইচ স্কেলটা হচ্ছে, পিএইচ হচ্ছে অম্লত্ব বা ক্ষারকত্ব নির্ণয়ের একটা স্কেল। পিএইচ, ভালো আছেন? পিএইচ এর ডেফিনিশনটা কি? পিএইচ এর সংজ্ঞাটা হচ্ছে জলীয় দ্রবণে, লেখেন খাতায় লেখেন, জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার H+, হাইড্রোজেন আয়নের, থার্ড ব্র্যাকেট দিলাম কেন? ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দিলে কি হতো? কনসেন্ট্রেশনটা এক্সপ্রেস করে। বুঝে নাই? থার্ড ব্র্যাকেট দিয়ে কি হয়? ঘনমাত্রা প্রকাশ করে। রাইট, ঘনমাত্রা প্রকাশ হচ্ছে ঘনমাত্রার নির্দেশক। থার্ড ব্র্যাকেটে দিতে হবে। থার্ড ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে আমি এখানে ঘনমাত্রা বোঝাচ্ছি, হ্যাঁ? তো এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম কে পিএইচ বলে, লগারিদম, লগ আর কি, লগ করছি না আমরা। যেমন পিএইচ ইকুয়াল টু, এক সমীকরণটা লেখেন, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ থার্ড ব্র্যাকেট H+। বুঝতে পেরেছি বিষয়টা আমরা? পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ H+। এটা হচ্ছে পিএইচ নির্ণয়ের সূত্র। কিন্তু এখন যদি বলি পিএইচ এর স্কেলটা কেমন, পিএইচ কিভাবে মাপা যায়, পিএইচ মাপার পরে স্কেল, সংখ্যাগুলো মানগুলো কেমন আসে, স্কেল, পিএইচ স্কেল। স্কেলটা হচ্ছে কি জানেন? স্কেলটা হচ্ছে 0 থেকে বিলো 7, 0 থেকে বিলো 7 পর্যন্ত হচ্ছে অ্যাসিড, এক্সাক্ট 7 হলে সেটা হবে কি নিরপেক্ষ, নিউট্রাল, সে অ্যাসিডও না ক্ষারও না, নিরপেক্ষ। নিরপেক্ষর উদাহরণ কি? কয়েকটা নিরপেক্ষ পদার্থের নাম বলেন। পানি, বিশুদ্ধ পানি। রাইট, এক নাম্বার হচ্ছে পানি। পানি মানে বিশুদ্ধ পানি। যদি কিছু বলে না দেয় তাহলে বুঝেন পানি মানে পিএইচ 7। আর কি আছে? লবণ, সল্ট, এরা হচ্ছে কি বিশুদ্ধ লবণ আর কি, এরা হচ্ছে কি নিরপেক্ষ। আচ্ছা, আরেকটা স্কেল বলি, ক্ষার কারা হয়? ক্ষারের স্কেলটা কত কেউ জানেন? গ্রেটার দেন 7 থেকে 14 আপ টু 14 পর্যন্ত এরা হচ্ছে ক্ষার। ফাইন। যদি আমি বলি কোন একটা পদার্থ তার পিএইচ হচ্ছে 7.0001, বলেন এই পদার্থটা কি ক্ষার না অ্যাসিড? আর সে ক্ষার, 7 এর উপরে আছে। যদি বলি 7.000000, সে কি? নিরপেক্ষ। নিরপেক্ষ। রাইট, সে নিরপেক্ষ। আচ্ছা, যদি আমি বলি 6.999, সে কি? অ্যাসিড। অ্যাসিড, রাইট, 6.999 পৌনপুনিক, সে হচ্ছে অ্যাসিড। তাহলে পিএইচ স্কেল সম্পর্কে কারো কোনো কনফিউশন আছে বা প্রশ্ন আছে? নেই। একটা অ্যাডিশনাল সূত্র লিখে রাখেন, যদি পরীক্ষায় আসে, লেখেন পিএইচ প্লাস পিওএইচ। পিওএইচটা কি বলেন তো? হাইড্রোক্সিল। রাইট, পিওএইচ হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা লগারিদম। ওই পিওএইচ হচ্ছে ক্ষারকত্ব নির্ণয়ের
উপায় হচ্ছে পিওএইচ, আর অম্লত্ব নির্ণয়ের উপায় হচ্ছে পিএইচ। কিন্তু যে কোনো একটা পদার্থের পিএইচ আর পিওএইচ যদি যোগ করি, দুটো যোগ করলে হবে কি 14। এর একটা সমীকরণ, একটা সূত্র। মানে কোনো পদার্থ যদি অ্যাসিড হয়ে থাকে, তার পিএইচ যদি হয়ে যায় 5, সাপোজ একটা অ্যাসিড, তার পিএইচ হচ্ছে 5, তাহলে তার পি, এই আমি ভুল লিখছি, এটা হবে পিওএইচ, মুখে বলতেছি ওএইচ, লিখছি এইচ, এটা হচ্ছে পিওএইচ। হ্যাঁ, এখন কোন একটা পদার্থের পিএইচ হচ্ছে 5, তাহলে পিওএইচ কত হবে বলেন তো কেউ? 9। 9 9, রাইট। যেন 9 + 5 = 14। বলেন, এখন প্রশ্ন বলেন। বলেন, প্রশ্ন স্যার করেন। পিওএইচ কি বরাবর দ্বিতীয়টা বরাবর মানে? সংকেতটাই যে প্রথমটা পিএইচ পাওয়ার আকারে না, হ্যাঁ দ্বিতীয়টা হ্যাঁ, পাওয়ার, POH পিওএইচ ও পাওয়ার আকারে। আমি কি কি পাওয়ার আকারে লিখেছি না? আমি কি বরাবর লিখেছি? আমি পাওয়ার আকারে লিখেছি। যদি বরাবর লিখতাম তাহলে লিখতাম এরকম পি ও এইচ, এটা হচ্ছে বরাবর। আর আমি লিখেছি পি ও এইচ, ছোট করে ওএইচ লিখেছি, মানে পাওয়ার। এটা বড় হাতের পি, নট ছোট হাতের পি। আচ্ছা, কোন একজন ভাইয়া কি একটা প্রশ্ন করতে চেয়েছিলেন? বলেন, প্রশ্নটা বলেন। নাই, প্রশ্ন নাই, তাহলে পরের চ্যাপ্টারে চলে গেলাম, পরের অংশে চলে গেলাম। কিছু জিনিসের পিএইচ এর মান জানার লাগবে না, যেমন রক্ত, দেন আরো কি কি জানেন? এটা আপনাদের বইয়ে, আচ্ছা আপনারা সবাই তো এমপি3 বইটা কিনেছেন তাই না? এমপি3 জি, স্যার। বই একটা ছক আছে, এটা আমি দাগিয়ে দিব সবাই। যারা দাগান্বিতদের জন্য আমি ছবি তুলে পিডিএফ তৈরি করে দিব না। যেমন মানুষের রক্ত, চোখের পানি, মূত্র, এই 3টা পদার্থের পিএইচ দেওয়া আছে। এই 3টা ইম্পর্টেন্ট। মানবদেহের এই 3টা পদার্থের পিএইচ জানা ইম্পর্টেন্ট, অন্য কিছু ইম্পর্টেন্ট। তারপর আরেকটা জিনিস আমাদের এসিড ক্ষার সম্পর্কে জানা উচিত, সেটা হচ্ছে নির্দেশক। এক মিনিট, আমি একটু চার্জটা নিয়ে আসি, ল্যাপটপ অফ হয়ে যাবে। ধরতে বলছি, প্রোগ্রাম শুরু হবে, আমরা 10:30টার মধ্যে ওখানে পৌঁছার জন্য যে সময় হতে হয়, 9:30 গেলে হবে না, দেরি হয়ে যাবে, 9টা গেলে। প্রোগ্রাম তো স্যারের বাড়িতেও না, প্রোগ্রাম হলো পার্টি হচ্ছে না, না এটা বিকালে। তারপর সকালের প্রোগ্রাম হলো প্রোগ্রাম দেখছি আশ্রয়ণ প্রকল্প। তো আশ্রয়ণ প্রকল্পে স্যার যদি আধা ঘন্টা আগে বেরোয়, 10:30 বের হয়ে যায়। তারপর স্যারের বাড়িতে পৌঁছে যাবে 10:30। আমাদের অবশ্যই 9টার মধ্যে বেরোতে হবে, 9টার দিকে, 9টা 8:50-এর মধ্যে চলে আসি। কোন দিকে লাগছে? ক্ষুদ্র নির্গোষ্ঠীকে ঘর কাজ করেন 2 প্রকল্পে নিয়মিত ওকে ওকে, ঠিক আছে, বুঝছি। তারপরে তারা দিয়া হয়েছে, আজকে কথা বলবো, হয়েছে, ক্লাসে দিচ্ছি আমি, বোঝা গেছে। আচ্ছা, আমরা এখন বলতেছিলাম যে নির্দেশক জিনিসটা কি? আপনারা একটা শব্দ শুনেছেন, টাইট্রেশন। আচ্ছা, নির্দেশক বোঝানোর আগে আপনাদেরকে টাইট্রেশন শব্দটা শিখেন। টাইট্রেশন শব্দটা শিখেছেন? টাইট্রেশন
রায়হান ছাড়া অন্য কেউ? ইয়াজমা আপু, তিথি আপু বলেন, হামিমা আপু বলেন, জামান, তানিম বিন জামান বলেন। টাইট্রেশন শব্দটা কি শুনেছেন? ভাইয়া টাইট্রেশন তো শুনেছি আমরা রসায়ন শুনেছি পড়ার স্যার। সময়, মানে কেমিস্ট্রি একটা আমার chemistry এক্সপেরিয়েন্স ছিল, মানে প্র্যাকটিক্যালে ছিল, কালার চেঞ্জ ভুলে গেছি। করার ক্ষেত্রে টাইট্রেশন ইউজ করতাম আমরা। রাইট, এটা হচ্ছে অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা নির্ণয়ের একটা পদ্ধতি। অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতি। আচ্ছা, মনে করেন এই দুইটা অ্যাসিডের, একটা অ্যাসিড আর একটা ক্ষার, দুইজনের পাওয়ার একদম সমান সমান। একটা তীব্র অ্যাসিড নিলাম, মনে করেন নাইট্রিক অ্যাসিড, আর একটা তীব্র ক্ষার নিলাম, মনে করেন কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড যেটাকে বলে। এখন এই দুইটাকে নিয়ে যখন আমরা পানিতে সমপরিমাণ মিশাবো, তখন কি হয়ে যাবে বলেন তো? নিউট্রাল হয়ে যাবে, পানি হয়ে যাবে, দুইটাই নাই হয়ে যাবে। দুইটা একটা অ্যাসিড একটা ক্ষার মিশাইলে লবণ ও পানি উৎপন্ন করে। এটা পরে বলবো, লবণের চ্যাপ্টারে বলবো। কিন্তু তারা নিউট্রাল হয়ে যাবে, এটা বুঝলাম। কিন্তু ওই যে পরিমাণ অ্যাসিড ছিল তার চেয়ে কম পরিমাণ ক্ষার মিশাইলে কি নিউট্রাল হবে? হবে না তো, সমান পরিমাণে মিশাইতে হবে। অর্থাৎ কতটুকু একটা অ্যাসিড আমাকে দিয়ে দেওয়া হলো, অজানা ঘনমাত্রা, আমি জানি না ঘনমাত্রা কত, বলছে এটা ঘনমাত্রা তুমি খুঁজে বের করো। কিভাবে করবো বলেন তো? সেখান থেকে আমি 5 ড্রপ বা 10 ড্রপ, 10 মিলিলিটার আমি নিলাম, সাপোজ এই অজানা ঘনমাত্রা অ্যাসিড নিলাম, নিয়ে সেখানে যদি আমি জানা ঘনমাত্রার একটা ক্ষার এক ফোঁটা করে ড্রপার দিয়ে মিশাইতে থাকি, তাহলে কি হবে বলেন তো? কোন একটা মুহূর্তে লাস্ট একটা ড্রপ, কালার যে মুহূর্তে আমি ড্রপটা দিব সেই মুহূর্তে কি হবে? কালার পরে, কালার এখন আসি নাই, যেই মুহূর্তে একটা নির্দিষ্ট ফোঁটা দেওয়ার পরে কি তারা নিউট্রাল হয়ে যাবে, যাবে না? এবং নিউট্রাল হওয়ার পরে ওই একটা অণু যদি বাড়তি থাকে তাহলে কি সে ক্ষার হয়ে যাবে। এখন আমি যে ফোঁটাগুলা দিচ্ছি, এই ফোঁটাগুলা তো শিওর না যে আমি আসলে কোন মুহূর্তে দিচ্ছি। আমার একটা ফোঁটার মধ্যে থাকে মনে করেন 1 কোটি অণু, এক ফোঁটার মধ্যে থাকে আমার 1 কোটি ক্ষারের অণু। আমি তো এই একটা একটা করে অণু মেপে দেওয়ার কোনো টেকনিক নাই। আমি করছি কি, ড্রপার দিয়ে এক ফোঁটা করে দিচ্ছি, ক্ষার মিশাচ্ছি। তার মানে যেই মুহূর্তে আমি ফোঁটাটা দিচ্ছি সেই মুহূর্তে সে নিউট্রাল পাস হয়ে সে ক্ষার হয়ে গেছে অলরেডি। সর্বশেষ ফোঁটাটা দেওয়ার কারণে একটু আগে ছিল দ্রবণটা ছিল, পুরো দ্রবণটা ছিল অ্যাসিডিক, আর এই লাস্ট ফোঁটাটা দেওয়ার ফলে সে অ্যাসিডটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে গেল, পুরো দ্রবণটা এখন ক্ষারীয় দ্রবণ হয়ে গেল। মানে পিএইচটা আগে ছিল 7 এর ঠিক একটু নিচে, 6.999 এরকম ছিল। প্রথমে ছিল ধরেন 5, আমি 10-15 ফোঁটা ক্ষার দেওয়ার ফলে আস্তে আস্তে পিএইচ বাড়তে একটা সময় সে 6.99 হয়ে গেল। লাস্ট ড্রপটা দেওয়ার ফলে এই পিএইচটা আমার বেড়ে 7.003 হয়ে গেল মনে করেন। মানে কি? মানে অ্যাসিডের দ্রবণটা ক্ষার হয়ে গেল। কথাটা বুঝতে পেরেছেন আপনারা? এটাই হচ্ছে আমার টাইট্রেশনের পদ্ধতি। অর্থাৎ যেই মুহূর্তে আমি যেই ফোঁটাটা আমি দিয়েছি সেই মুহূর্তে এই যে আমার পদার্থটা ক্ষার থেকে অ্যাসিড হয়ে গেল, অ্যাসিড থেকে ক্ষার হয়ে গেল, আমি বুঝবো কিভাবে? বোঝার জন্যই আমাকে ব্যবহার করা হয় নির্দেশক। মানে টাইট্রেশন পদ্ধতিতে অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা নির্ণয়ের জন্য আমার যে কেমিক্যাল ব্যবহৃত হয়, যে নিজে নিউট্রাল, যে নিজে বিক্রিয়া করে না, যার নিজের পিএইচ 7 সে নিউট্রাল, কিন্তু সে অন্য একটা অ্যাসিডিক দ্রবণে দিলে সে একরকম কালার শো করবে, আবার একটা ক্ষারীয় দ্রবণে দিলে সে আবার আরেক রকম কালার শো করবে। তাকেই বলা হয় কি? নির্দেশক। তাহলে নির্দেশক জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি? নির্দেশক কি? যে বর্ণ পরিবর্তনের মাধ্যমে অম্লত্ব, শুনেন, নির্দেশক কিন্তু নিজে পিএইচ বলতে পারে না, ঘনমাত্রাও বলতে পারে না, কিছুই বলতে পারে না। তো সে কি বলতে পারে? সে শুধু এইটুকুই বলতে পারে, এমসিকিউতে আসলো মনে করেন, নির্দেশক শুধু এইটুকুই বলতে পারে যে দ্রবণটা অ্যাসিডিক না ক্ষারীয়, এইটুকুই সে বলতে পারে। ঘনমাত্রা কত, তীব্র অ্যাসিড না হালকা অ্যাসিড, পিএইচ কত, এগুলো কিন্তু সে বলতে পারে না।
আপনারা কি কথাটা বুঝতে পেরেছেন নাকি পারেননি? পেরেছি ভাইয়া। হ্যাঁ, অম্লত্ব বা ক্ষারত্ব নির্দেশ করে, সে জাস্ট নির্দেশ করে, ইন্ডিকেট করে, ইন্ডিকেটর, এর ইংলিশ নাম ইন্ডিকেটর। ক্ষারত্ব নির্দেশ করে, তাকে নির্দেশক বলে। ইংলিশ নাম কি লিখে রাখেন, ইন্ডিকেটর। গাড়ির হেডলাইটের পাশে দুইটা হলুদ রঙের বাল্ব থাকে, ডাইনে যাওয়ার সময় বামে যাওয়ার সময়, ওগুলাকে কি বলে? ওগুলোকে ইন্ডিকেটরই বলে। ইন্ডিকেট ভার্ব, নির্দেশ করা, আর ইন্ডিকেটর মানে নাউন, যে নির্দেশ করে একজন ব্যক্তি, ইন্ডিকেটর। আর ভার্বাল নাউন কি? ইন্ডিকেটিং, ইন্ডিকেটিং ভার্বাল নাউন। আর একদম অ্যাবসলিউট নাউন কি? ইন্ডিকেশন, নির্দেশনা। I will perform the work according to your indication. আমি তোমার নির্দেশনা অনুযায়ী আমার এই কাজগুলো করব, এই কাজটা করব। আচ্ছা, নির্দেশক গেল। নির্দেশকের একটা ছক আছে, আপনার বই থেকে শিখে নেবেন। কিছু কিছু পদার্থ আছে যারা অ্যাসিডীয় পদার্থে একরকম কালার থাকে নির্দেশকের, আবার ক্ষারীয় পদার্থে আরেক রকম কালার শো করে। আমরা লিখি এখানে নির্দেশকের নাম, নির্দেশকের নাম লিখলাম আমরা এখানে প্রথম কলামে। মাঝখানে আমরা দিলাম অ্যাসিডে কালার, অ্যাসিডে সে তার বর্ণ কি থাকে? অ্যাসিডে বর্ণ। আর ডানের পর কলমে লিখলাম ক্ষারে বর্ণ। আপনারা কি লিখতেছেন? বইয়ে সবগুলা নাই, কয়েকটা বাড়তি আমি লিখে দিব, এই জন্য আমার এটা দরকার, লেখা দরকার। আপনারা লেখেন, বইয়ে আছে 3টা, আর আমি আরো 2-3টা বাড়তি লিখে দিব, এগুলো বইয়ে নাই। আচ্ছা, ওই যে হ্যাঁ, না এই 3 দিন, যে 3 দিন গেছে, যে 3 দিন গেছে সেই 3 দিন, আজকে 3য় দিন, আজকে বৃহস্পতিবার, আজকে শেষ, 27-28 3 দিন। সবচেয়ে কমন যে নির্দেশক, তার নাম কি? তার নাম হচ্ছে লিটমাস পেপার। আপনার নাম শুনেছেন না? কাগজ, হাতের ব্যান্ডেজ আছে না, ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ দিয়ে যে হাত কেটে গেলে ওই ব্যান্ডেজের মধ্যে একটা কাগজের স্ট্রিপ, অথবা ওই যে প্রেগন্যান্সি টেস্টের স্ট্রিপ আছে না, এরকম একটা স্ট্রিপ। এটাকে যখন আপনি লিকুইডের মধ্যে ডুবাবেন, অ্যাসিড, মনে করেন অ্যাসিড আছে এক বোতলে, আরেক বোতলে আছে মনে করেন ক্ষার, ওই লিকুইডের মধ্যে যখন আপনি একটা কাগজের মতো এটাকে ডুবিয়ে দিবেন, তখন কি হবে বলেন তো? তখন এই অ্যাসিড যদি থাকে ওই দ্রবণটার মধ্যে, তাহলে সেই অ্যাসিডটা কি হয়ে যাবে? সেই কাগজের রংটা কি হয়ে যাবে? লাল হয়ে যাবে। না, এই কাগজের নাম হচ্ছে লিটমাস কাগজ। লিটমাস, দেখেন খাতায়, লিটমাস, লিটানা, লিটমাস। অ্যাসিডে তার রং হয়ে যায় লাল, আর ক্ষারের মধ্যে তার রং হয়ে যায় নীল। আমাদের স্যার একটা গল্প বলতো, অ্যালকালি করে কালি, অ্যাসিড করে লাল। ক্ষার ইংরেজি অ্যালকালি, অ্যালকালাইন সলিউশন মানে ক্ষারীয় দ্রবণ। অ্যাসিডিক সলিউশন মানে হচ্ছে অম্লীয় দ্রবণ। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। লিটমাস পেপার 1 নাম্বার গেল। 2 নাম্বার আরেকটা এরকম নির্দেশক আছে, তার নাম কি? এটা বইয়ে আছে, ব্রোমোফেনল। ব্রোমোফেনল মানে ফেনলের মধ্যে ব্রোমিন থাকবে, ফেনল তো বোঝেন। আচ্ছা, 3 নাম্বার, এটা বই আছে, আপনারা লিখে নেবেন। 3 নাম্বারটা কি আছে? মিথাইল অরেঞ্জ।
মিথাইল অরেঞ্জ, এটাও বই আছে, কালার আপনারা লিখে নেবেন, আমি পিডিএফ দিয়ে দিব, তাদের বই নাই তাদের জন্য। আচ্ছা, মিথাইল অরেঞ্জের পর আরো দুইটা ইম্পর্টেন্ট, এটা ইয়েতে দেয় নাই, এই বইয়ে দেয় নাই, এই জন্য আমি লিখে দিচ্ছি দুইটা। একটা হচ্ছে মিথাইল রেড, আরেকটা হচ্ছে ফেনলফথেলিন, ন্যাপথালিন না কিন্তু, আবার ফেনলফথেলিন। ওকে, ফেনলফথেলিন। আচ্ছা, মিথাইল রেড অ্যাসিডিক দ্রবণে সে লাল এবং ক্ষারীয় দ্রবণে সে বর্ণহীন, না বর্ণহীন নাকি গোলাপি, আমি ভুলে গেছি। রায়হান বলো তো। হলুদ ভাইয়া। হলুদ, হলুদ শিওর আপনি? মেবি ক্ষারীয়, হ্যাঁ ক্ষারীয় হলুদ। হলুদ। জি ভাইয়া হলুদ। আচ্ছা, হলুদ। এটা কিন্তু মিথাইল অরেঞ্জের মতো সেম, মিথাইল অরেঞ্জ ক্ষারীয় দ্রবণে লাল আর অ্যাসিডিক দ্রবণে হলুদ। মিথাইল অরেঞ্জ আর মিথাইল রেড দুইটাই একই, নাম ডিফারেন্স কিন্তু কালার একই। আচ্ছা, ফেনলফথেলিনের কালারটা কি? ফেনফথেলিন নিজে বর্ণহীন মনে হয়। হ্যাঁ, বর্ণহীন থেকে গোলাপি। ফেনলফথেলিন নিজে হচ্ছে অ্যাসিডিক সলিউশনে বর্ণহীন। বর্ণহীন থেকে সে গোলাপি হয়ে যায়, মানে নিজে যখন ঠিক এক্সাক্ট 7 বা বিলো 7 তখন সে হচ্ছে বর্ণহীন, মানে অ্যাসিডিক সলিউশনে বর্ণহীন। আর যখনই দ্রবণটা ক্ষারীয় হয়ে যাবে তখন সেই ফেনলফথেলিনের কালারটা হয়ে যাবে গোলাপি। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে সবগুলো তো লিখেই ফেললাম, ব্রহ্মফলটা লিখে বাকি রেখে লাভ কি, ব্রহ্মফল লিখে দিই, হলুদ আর নীল। ব্রহ্মফল হচ্ছে ব্রহ্মফেনল হচ্ছে অ্যাসিডিক দ্রবণে হলুদ আর ক্ষারীয় দ্রবণে নীল হয়ে যায়। আচ্ছা, এবার আমরা কয়েকটা বিশেষ ধরনের অ্যাসিডের নাম এবং ব্যবহার শিখব। এখানে 1 নম্বর, গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? আমাদের আছে, আমাদের অফিসের ড্রাইভার সাহেব আছে, ওনার কাছ থেকে শুনবো। রহমান সাহেব বলেন, স্যার গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড দিয়ে বলেন? অ্যাসিডের নামটা কি জানেন? পানি দেওয়া লাগে, আবার অ্যাসিডও দেওয়া লাগে। অ্যাসিডের নাম পানির নাম, ওই অ্যাসিডের নাম সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। তাহলে বলেন গাড়ির ব্যাটারিতে থাকে কি? সালফিউরিক অ্যাসিড। তুমি কি সায়েন্স পড়ছো? কমার্স ছিল, তুমি পারবো না, এগুলো পড়তে গেলে সায়েন্স পড়তে হবে। সালফিউরিক অ্যাসিড কেন? আর্মি অফিসারদের কি সায়েন্স কমার্স এরকম ডিভাইডেশন আছে? আগে তো ছিল না। একদম শিওর সবাই সায়েন্সের হওয়া লাগবে? কি বলে, আগে তো ছিল না, আমাদের সময় এরকম ছিল না। না, আমাদের সময় এরকম ছিল না। আমার কত আর্টস গুলো বানানো পরীক্ষা দিল, তোমাদের সময় থেকে নতুন চালু করছে। আচ্ছা, অ্যাপ্লাই করতে পারবো না। সঠিক পথে ঢুকে লাভ নাই, তার চেয়ে যেখানে সেখানে ভালো আছে। হোয়াটএভার। গাড়ির ব্যাটারিতে থাকে সালফিউরিক অ্যাসিড। আপনারা কি অ্যাকোয়া রিজিয়া নাম শুনেছেন? রাজামল। হ্যালো হ্যালো জি ভাইয়া।
কি ঘুমাই গেছেন নাকি? তাহলে বাদ দিই ক্লাস। সবাই যদি বলছিল তাহলে ক্লাস বাদ দিয়ে দিই। রেসপন্স করতে হবে তো প্রশ্ন করলে। 2 নম্বর হচ্ছে রাজামল। রাজামল সন্ধি বিচ্ছেদ করেন কেউ? হামিমা আপু রাজামল সন্ধি বিচ্ছেদ করেন। রাজামল সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? রাজা যোগ অম্ল। রাজা না, রাজ। থ্যাংক ইউ, চেষ্টা করার জন্য ধন্যবাদ। রাজ যোগ অম্ল। সন্ধির নিয়ম কি? অ যোগ অ সমান সমান আ হয়। রাজ যোগ অম্ল, রাজাম্ল। এরকম আরেকটা উদাহরণ দেন অন্য কেউ। অ যোগ অ আ হয়, এরকম একটা উদাহরণ দেন। অ্যাকোয়ারিজিয়া। রাজামলোর ইংলিশ নাম হচ্ছে অ্যাকোয়ারিজিয়া, ট্রেড নেম। অ্যাকোয়ারিজিয়া হচ্ছে বাণিজ্যিক নাম, এটা বাণিজ্যিক নাম। আর কেমিক্যাল নাম কি? কেমিক্যাল স্ট্রাকচার কি? নাইট্রিক অ্যাসিড HNO3। HNO3 1 চামচ, এর সঙ্গে যদি আমরা 3 অনুপাত 3 গুণ আর কি অনুপাতে ভলিউম আয়তনে 3 গুণ, নট ভর। 1 কেজি আর 3 কেজি না, 1 মিলিলিটার এবং 3 মিলিলিটার আয়তনে 3 গুণ হাইড্রোক্লোরিক অ্যাসিড দেই। এই অ্যাসিডটা হচ্ছে পৃথিবীর বলতে গেলে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। অ্যাকোয়ারিজিয়া বাণিজ্যিক ভাবে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত সবচেয়ে পাওয়ারফুল অ্যাসিড হচ্ছে অ্যাকোয়ারিজিয়া। 1 অনুপাত নাইট্রিক অ্যাসিড এবং 3 অনুপাত সালফিউরিক অ্যাসিড। আপনারা যারা সায়েন্স পড়েছেন তারা সিম্বায়োসিস না, সিম্বায়োসিস না, সিনার্জিজম শব্দটা শুনেছেন। রায়হান, রায়হান ভাই শুনছিলাম মনে হয় এটা। তোমার কি ওয়েট ছিল? net- মেজর কি ওয়েট ছিল? ডব্লিউপি ছিল? না না না, মেজর কি ছিল তোমার? আমার মেজর ভাই ইয়ার্ন। তাহলে তো দুর্বল। তাহলে তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভালো জানো, কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কমই জানো। হুম। তো আহ, ভাই কেমিক্যাল সম্পর্কে ভাই মানে কেমিক্যাল নিয়ে ধারণা ভাই আমার মানে ইন্টারেস্ট অনেক ছিল ভাই, মানে কেমিক্যাল নিয়ে ইন্টারেস্ট অনেক বেশি। আমার কাছে কেমিস্ট্রি সবচেয়ে পেইনফুল সাবজেক্ট। আমার ভালো লাগতো হচ্ছে ফিজিক্স আর ম্যাথ। হ্যাঁ অবভিয়াসলি ফিজিক্স ম্যাথ এটা তো মজা। সায়েন্স মানে মজা, বুঝলেই মজা, না বুঝলে খেলা। সিনার্জিজম হচ্ছে এমন একটা জিনিস যেটা একে অপরের মাত্রা দুইজনকে মিক্স করলে বাড়ায় দেয়। কিরকম? মনে করো তোমাকে, তোমার শক্তি আছে, তুমি একা 20 কেজি তুলতে পারো, আর তোমার বড় ভাইয়ের শক্তি আছে, সে একা 30 কেজি তুলতে পারে। তাহলে দুইজন মিলে একত্রে 20 আর 30 50 কেজি তুলতে পারার কথা। কিন্তু যখন দুইজনকে বলা হবে তুমি ধরো বাঁশের এই মাথায়, তুমি ধরো বাঁশের এই মাথায়, দুইজন একসঙ্গে যখন তুলবেন তখন দেখবেন 10 গুণ বেশি তুলে ফেলছেন, মানে 100 কেজি 200 কেজি 300 কেজি তুলে ফেলছেন একবারে। এটাকে বলা হয় সিনার্জিজম। যদিও বাস্তবিক ক্ষেত্রে সিনার্জিজমটা এত বেশি না, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে সিনার্জিজম মারাত্মক। এই যে নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরা কিন্তু সালফিউরিক অ্যাসিডের চেয়ে খুব শক্তিশালী না, সালফিউরিক অ্যাসিডের মতোই। কিন্তু নাইট্রিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যখন আপনি একসঙ্গে মিশাবেন, তাদের তাদের অ্যাসিডিটি 5-7 গুণ বেড়ে যাবে, মানে সালফিউরিক অ্যাসিডের চেয়ে 10 গুণ শক্তিশালী হয়ে যাবে। ইভেন নাইট্রিক অ্যাসিডের নিজের চেয়ে বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিজের চেয়ে 5-7 গুণ বেশি শক্তিশালী হয়ে যাবে। এটাই হচ্ছে সিনার্জিজম। এটা বোঝার দরকার নাই, লেখার দরকার নাই, এটা বাড়তি বললাম আর কি। আচ্ছা, তো এই রাজামলোর কাজ কি? কালকে দিব না নাকি? কালকে কি ভরে গিয়ে তেল নিয়ে আসবেন নাকি যাওয়ার সময় এক করে নিব? যাওয়ার সময় এক করে নিব, কোনো ঝামেলা নাই, একটু আগে বেরোবো। আজকে তো নিয়ে আসছি তেলটা স্যার আচ্ছা 1 মিনিট, আমি একটু সিগনেচার দিয়ে আসতেছি।
আচ্ছা, তাহলে এই যে অ্যাকোয়ারিজিয়া এর কাজ কি বলেন তো, কেউ একজন জানেন? এটা আমাদের ক্লাস 9-10 এর বইয়ে আছে, এই জন্য এটা ইম্পর্টেন্ট, না হলে লিখতাম না। ক্লাস 9-10 এর বইয়ে আছে বলে এটা আমাদের শিখতে হচ্ছে। ভাইয়া এটা কি স্কিনের কোনো মলমে তরিতে ব্যবহৃত হতো, মানে এরকম আবার কিছু? বলেন কিসের, জোরে বলেন কিসের? মানে স্কিনের ক্ষত মলম তরিতে ব্যবহৃত না হতো না না এরকম না, কিছু না, করছিল না। মনে হয়। এটা হচ্ছে স্বর্ণ গলাইতে ব্যবহৃত হয়। স্কিনে এত পাওয়ারফুল অ্যাসিড দিলে তো গলে যাবে স্কিন। আচ্ছা হাড্ডির আপনার হাত যদি একটা অ্যাকোয়ারিজের ভিতরে 1 সেকেন্ডের জন্য চুবাইয়া তুলেন, কি উঠবে জানেন? না, হাড্ডি উঠবে। হাতের মাংসগুলা দ্রবীভূত হয়ে চলে যাবে, নাই হয়ে যাবে। চুবাইয়া তুললেন, দেখলেন কি হাতে হাড্ডি আছে এরকম। তাহলে অ্যাকোয়ারিজের ব্যবহার কি? স্বর্ণ গলাতে, স্বর্ণকাররা স্বর্ণ ঝালাই করতে বা স্বর্ণ দিয়ে অলংকার বানাইতে গেলে তারা এই কেমিক্যালটা ইউজ করে, স্বর্ণ গলাতে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাকোয়ারিজিয়া গেল, অ্যাসিড গেল, অ্যালকালি গেল, লবণ। লবণ কি জিনিস? লবণকে অনেক সময় ইলেকট্রোলাইট বলা হয়। কেমিক্যাল নেম হচ্ছে ট্রেড নেম হচ্ছে সল্ট, বাট কেমিক্যাল নাম হচ্ছে ইলেকট্রোলাইট। ডাক্তাররা বলে দেখবেন যে আপনি বেশি পরিমাণ লবণ খাবেন না, অথবা বেশি পরিমাণ শুধু সাদা পানি খাবেন না, তাহলে আপনার বডি ইলেকট্রোলাইট ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। মানে কি, লবণের মাত্রা নষ্ট হয়ে যাবে। বেশি লবণ খাইলে লবণের বেড়ে যাবে বডিতে, আর শুধু বেশি পানি খাইলে, লবণ ছাড়া বেশি পানি খাইলে প্রস্রাবের সাথে লবণ বের হয়ে যাবে, আপনার লবণ কমে যাবে বডিতে। এই জন্য ডাক্তাররা বলে দেখবেন অতিরিক্ত পানি খাওয়া ঠিক না, অতিরিক্ত লবণ খাওয়া ঠিক না, কম পানি খাওয়া ঠিক না, কম লবণ খাওয়া ঠিক না। সবকিছুই পরিমিত হইতে হবে, অপটিমাম, নট ম্যাক্সিমাম, নট মিনিমাম। এভরিথিং শুড বি অপটিমাম। ইলেকট্রোলাইট, LYT। আচ্ছা, ইংলিশে বলা হয় সল্ট। সল্ট মুভিটা কেউ দেখেছেন? সল্ট মুভি, অ্যাঞ্জেলিনা জোলির অ্যাকশন মুভি। না স্যার, দেখা হয় নাই, দেখবো। হ্যাঁ ভাই, দেখছি ভাই, অনেক আগেকার। এবং কাহিনী ভালো, খালি হুদাই মারামারি না, এই অ্যাভেঞ্জারের মতো হুদাই গোলাগুলি এগুলো না, কাহিনী আছে এটার মধ্যে, সুন্দর কাহিনী, ভালো লাগবে দেখবেন। দেখার পরে মনে হবে যে না, ভালো একটা মুভি দেখলাম। আচ্ছা, স্যার আমরা ডাউনলোড করা আছে, দেখবো আমি। ওকে। অ্যাসিড প্লাস লবণ, সরি লবণ লিখতেছি। অ্যাসিড প্লাস ক্ষার মানে ক্ষারক, শুদ্ধ উচিত ক্ষারক, শুধু ক্ষার না, ক্ষার এবং ক্ষারক দুইটাই। অ্যাসিড প্লাস ক্ষারক বিক্রিয়া করে কি উৎপন্ন করে? লবণ ও পানি উৎপন্ন করে, ঠিক আছে? যেমন একটা উদাহরণ দেই, একটা অ্যাসিডের নাম লিখি আমরা HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, প্লাস একটা ক্ষারকের নাম লিখি আমরা শক্তিশালী ক্ষারক, সোডিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া করে কি লবণ উৎপন্ন করবে? সোডিয়াম ক্লোরাইড, মানে টেবিল সল্ট। আমরা যে খাবারের টেবিলে লবণ খাই সেটার নাম কি? সোডিয়াম ক্লোরাইড। এটা সোডিয়াম ক্লোরাইড, NaCl, প্লাস পানি কি? H2O। এই বিক্রিয়াটা কিভাবে হয়েছে বলেন তো? এই সবুজ দুইটা এক হয়ে গেছে, এই Cl আর Na, এই দুইটা মিলে NaCl হয়ে গেছে, ঠিক আছে? আর এই হলুদ দুইটা, এই OH আর H, এই দুইটা মিলে হয়ে গেছে কি? দেখেন দুইটা H, H2O। বিক্রিয়াটা কি সহজ না, না কঠিন? বিক্রিয়াটা মনে রাখা কি সহজ না কঠিন বলেন? সহজ। একদম চোখের সামনে ভাব। এটা কি বিক্রিয়া বলে? ওকে, এটা ছিল আমাদের অ্যাসিড ক্ষারকের বিক্রিয়া, লবণ ও পানি উৎপন্ন। তার মানে লবণ কি, লবণ কি এবং পানি কি, দুইটাই নিরপেক্ষ।
দুইজনেরই কি পিএইচ 7, লবণ এবং পানি দুইজনই কি নিরপেক্ষ। আচ্ছা, যদি বেশি পরিমাণ অ্যাসিড আর কম পরিমাণ ক্ষারক বিক্রিয়া করে তাহলে কি ঘটবে বলেন তো? যে পরিমাণ ক্ষারক আছে সে সেই পরিমাণ অ্যাসিডকে নিউট্রালাইজ করে ফেলবে, করে সমপরিমাণ নিউট্রাল লবণ ও পানি উৎপন্ন করবে। তো বাড়তি যে অ্যাসিডটা রয়ে যাবে না, সেটা কিন্তু রয়ে যাবে ওই দ্রবণে। ফলে সম্পূর্ণটা দ্রবণ অ্যাসিডিক মনে হবে, কিন্তু আসলে ততটা অ্যাসিডিক থাকবে না, অনেকটা নিউট্রাল হয়ে যাবে, নিউট্রালের কাছাকাছি চলে আসবে, মানে পিএইচ 7 এর কাছাকাছি চলে আসবে, পিএইচ বেড়ে যাবে আর কি। আর যদি বলা হয় আপনাকে একটা এমসিকিউ আসে, একটু অ্যাসিডের মধ্যে কয়েক ফোঁটা ক্ষারক দিলে সেই দ্রবণের পিএইচ কি হবে? ক বাড়বে, খ কমবে, গ অপরিবর্তিত থাকবে, ঘ যে কোনোটি করতে পারে। আনসার কি হবে? পিএইচ বাড়বে। রাইট, অ্যাসিডের মধ্যে ক্ষারক দিলে পিএইচ বাড়বে, কারণ অ্যাসিডের পিএইচ কম। এখন যদি বলা হয় এক ফোঁটা ক্ষারকের মধ্যে এক ফোঁটা অ্যাসিড দিয়ে দিলে পিএইচ বাড়বে না কমবে? এই ক্ষেত্রেও বাড়ার কথা না ভাইয়া? কেন বাড়বে? আমি তো নতুন করে পিএইচ অ্যাড করতেছি, কম হোক। অ্যাড করতেছি না, আমি অ্যাসিড অ্যাড করতেছি। অ্যাসিডের কাজ হচ্ছে পিএইচ কমানো। মনে করেন আছে হচ্ছে পিএইচ 9, হ্যাঁ, ক্ষার 9 মানে কি? এটা ক্ষার, মনে করেন NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। এখন 5 মিলিলিটার আছে মনে করেন, 5 মিলিলিটার NaOH, এর সাথে যদি আমি অ্যাড করে দেই 2 মিলিলিটার HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করে দিই, তাহলে কি হবে? এই দ্রবণ কি আরো ক্ষারীয় হবে নাকি আরো অম্লীয় হবে? আরো অম্লীয় হবে। অম্লীয় হবে। তার মানে কি অম্লীয় অম্লের কি পিএইচ বেশি না কম? কম। কম। হয়তো সেটা ধরেন পিএইচ 8 এ চলে আসবে। যদি আমি সমান সমান মিশাই, এই 5 মিলিলিটারের জায়গায় 2 মিলিলিটার বাদ দিলাম, আমি একদম 5 মিলিলিটার সমান 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 ঘনমাত্রার HCl মিশাই, তখন পিএইচ কত হয়ে যাবে? 14। না, 7 হয়ে যাবে। ও 7 হয়ে, সরি। যত বেশি অ্যাসিড মিলাবো, দেখেন 5 মিলিলিটার 5 মিলিলিটার মানে কি নিউট্রাল হয়ে যাবে না? সমপরিমাণ অ্যাসিড আর সমপরিমাণ ক্ষার বিক্রিয়া করে কি হয়ে যায়? নিউট্রাল হবে। নিউট্রাল হয়ে যায়। নিউট্রালের পিএইচ এর মান কত? 0 না 7। 7, এই যে 7 আমি লিখছি 7, ঠিক আছে। 5 মিলিলিটার তীব্র অ্যাসিড আর 5 মিলিলিটার তীব্র ক্ষার বিক্রিয়া করে কি হয়ে যাবে? নিউট্রাল হয়ে যাবে। এখন যদি আমি এই 5 মিলিলিটার 5 মিলিলিটার NaOH ছিল, যার তীব্রতা ছিল পিএইচ ছিল 9 ক্ষারত্ব, আমি এখানে করলাম কি 10 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করে দিলাম, এর পিএইচটা কি হবে বলেন তো? আনুমানিক কেমন হতে পারে? 4 হইতে পারে বা 3 হইতে পারে, মানে 7 চেয়েও কমে যাবে। কথাটা বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, পিএইচ কমে যাচ্ছে। অ্যাসিড যত বাড়াবো পিএইচ তত কমতে থাকবে, আর যত বেশি আমি ক্ষার দিতে থাকবো তত বেশি পিএইচ বাড়তে থাকবে। সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন? তাসলিম বাবু বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। অ্যাসিড বেশি দিলে পিএইচ কমবে আর ক্ষার বেশি দিলে পিএইচ বাড়বে। রাইট। বেশি না, কম দিলেও পারবে, এক ফোঁটা দিলেও পারবে। অ্যাসিডের মধ্যেই দেই আর ক্ষারের মধ্যেই দেই। এক বোতলে অ্যাসিড আছে, মনে করেন এক এক জারে আছে আমার অ্যাসিড, পিএইচ আছে মনে করেন 5, আরেক বোতলে আছে আমার ক্ষার, পিএইচ আছে আমার ধরেন 9। আমি এখানেও দিলাম ক্ষার, এখানেও দিলাম ক্ষার, উভয় জায়গায় কি পিএইচ বাড়বে না কমবে? দুই জায়গায় বাড়বে। বাড়বে, দুইটাই বাড়বে। হ্যাঁ, দুই জায়গাতেই বাড়বে। এটা হয়তো 5 এর জায়গায় হয়তো 6 হয়ে যাবে, এটা 9 এর জায়গায় হয়তো 10 হয়ে যাবে। যত আমি ক্ষার দিব তত বেশি আমার পিএইচ বাড়বে। পিএইচ এর মানটা বাড়বে। আবার যদি অ্যাসিড দেই তাহলে পিএইচ দুই জায়গাতেই কমবে।
হয়তো 5 এর জায়গায় 3 হয়ে যাবে অ্যাসিড দিলে, আর ক্ষারের দ্রবণে 9 এর জায়গায় অ্যাসিড দিলে 9 এর জায়গায় হয়তো 8 হয়ে যাবে বা 7 হয়ে যাবে, ইভেন 6 হয়ে যেতে পারে। এত বেশি পরিমাণ অ্যাসিড যদি আমি যোগ করি, যে পরিমাণ ক্ষার ছিল সেটাকে পুরোটাকে নিউট্রালাইজ করে ফেলছে, তারপরে আমি আরো বাড়তি অ্যাসিড দিলাম, যে পরিমাণ ক্ষার ছিল তার চেয়েও বেশি পরিমাণ অ্যাসিড যদি আমি যোগ করি এই দ্রবণে, তাহলে পিএইচ কিন্তু কমতে কমতে এক সময় 7 এর নিচে নেমে নিউট্রাল হয়ে 7 হয়ে যাবে, 9 এর নিচে নামে এক সময় 7 হয়ে যাবে, আরো অ্যাসিড দিলে আরো কমে 6 থেকে 5 এ নেমে যাবে। কথাটা ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। আরেকটা অ্যানালিটিক্যাল কোশ্চেন করি। স্যার ভাইয়া জিরোতে আসতে পারে, পিএইচ জিরোতে আসতে পারে যদি অ্যাসিড বেশি পরিমাণে দেই। হ্যাঁ, 0 মিনিমাম লিমিট হচ্ছে 0, পিএইচ কখনো নেগেটিভ হইতে পারে না। বলেন, প্রশ্ন বলেন। হ্যাঁ ভাইয়া, আমি বলতেছিলাম, আপনি বললেন না যে সম পরিমাণ অ্যাসিড ক্ষার অ্যাড করলে নিরপেক্ষ হয়, রাইট? সেক্ষেত্রে আমার যদি অ্যাসিডটা অনেক শক্তিশালী হয়, না, ক্ষারটা এটা তো দুর্বল আলাদা হয়, কথা। সমপরিমাণ বলতে আমি বুঝেছি সমপরিমাণ সম ঘনমাত্রা সমান শক্তিশালী। ঘনমাত্রার, হ্যাঁ। আচ্ছা, যদি দ্বিগুণ ঘনমাত্রার অ্যাসিড হয় তাহলে অর্ধেক লাগবে, আর অর্ধেক ঘনমাত্রার অ্যাসিড হলে ডাবল অ্যাসিড লাগবে, তাহলে সমান হবে। এটাই স্বাভাবিক। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, অ্যাসিড আর ক্ষারের মধ্যে আমি এখন অ্যাসিডের পিএইচ আছে মনে করেন 5, ক্ষারের পিএইচ আছে 9 মনে করেন, আমি দিলাম পানি, দুই জায়গাতেই পানি দিলাম। বলেন দুই জায়গাতে কি হবে, পিএইচ বাড়বে না কমবে? এগুলো কিছুই হবে না। নাই, কিছু হবে না। অন্য কেউ কোনো কারো মতামত আছে? পিএইচ 7 অ্যাড করতেছি, নিরপেক্ষ পিএইচ অ্যাড করতেছি। রাইট, নিরপেক্ষ পিএইচ অ্যাড করতেছি, পিএইচ 7 এরকম একটা জিনিস আমি অ্যাড করতেছি পানি, তাহলে কি আমার পিএইচ বাড়বে না কমবে? একজন বলেছেন অপরিবর্তিত থাকবে, অন্য কেউ কিছু বলতে চান? স্যার বাড়বেও না কমবেও না, যা আছে তাই থাকবে। আচ্ছা, একই কথা, এটা একই কথা বলার দরকার নাই, অন্য ব্যতিক্রম কিছু কেউ বলতে চান কিনা? আমার তো রুম খোলা আছে, আমার রুমে বোতল আছে, নিয়ে আসো লাইটার। বলেন রায়হান, রায়হান নাই? ভাই এটাই মনে তো হবে না। মাথা কাটাও, মাথা কাটাও, মাথা কাটাও। আচ্ছা বলতো, পানি মিশাইলে ঘনমাত্রা বাড়বে না কমবে? ঘনমাত্রা কি অপরিবর্তিত থাকবে? আচ্ছা ভাইয়া ঘনমাত্রা কমবে ভাইয়া। রাইট, সব জায়গায় ঘনমাত্রা কমবে। আরো বোতল আছে, কত বোতল বাম পাশে রাখা, ফেলে নিয়ে আসো। মানে মানে ডাইলুট হয়ে যাবে সলিউশনটা। রাইট, ডাইলুট হয়ে গেলে কি অম্লত্বও কমবে, খারাপটাও কমবে, মানে কি নিউট্রালের কাছাকাছি আসবে। বুঝছো নাকি বোঝা নাই? বুঝতে পারছি। নিউট্রালের কাছাকাছি চলে আসবে। মনে করো প্রথমে 100 মিলিলিটার পানিতে আমি 10 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়া আমি একটা অ্যাসিডের সলিড দ্রবণ বানাইলাম, যেখানে পিএইচ আসছিল ধরো 5। এখন আমি যদি এখানে আরো 100 মিলিলিটার পানি দিয়ে দেই, তাহলে ঘনমাত্রা কি কমে গেল কিনা, দ্রবণটা হালকা হয়ে গেল কিনা? তাহলে হালকা হয়ে গেলে ওই দ্রবণের অ্যাসিডের দ্রবণ যেটার পিএইচ ছিল 5, সেখানে হালকা হয়ে গেলে পিএইচ কত হবে এখন বলো তো, কতর দিকে যাবে? বাড়বে, মানে পিএইচ বাইরে 7 এর দিকে যাবে। রাইট, 7 এর দিকে যাবে, একদম 7 হবে না কিন্তু। তার মানে এখানে যদি পিএইচ পানি দেই অ্যাসিডের দ্রবণে, পিএইচটা হয়ে যাবে 6.5 এর মতো হয়ে যাবে, কথার কথা 7 এর কাছাকাছি যাবে, 7 হবে না। আর ক্ষারে যদি আমি পানি দেই তাহলে পিএইচ কমে নিউট্রালের কাছাকাছি এসে ধরো 8.2 হয়ে যাবে। সবাই কি বুঝতে পেরেছি নাকি পারিনি? বুঝতে পারছি ভাইয়া। কারো কোনো কনফিউশন আছে বা কারো কাছে কি উল্টা মনে হচ্ছে বিষয়টা? অ্যাসিডে পানি দিলে পিএইচ কম বাড়বে, আর ক্ষারে পানি দিলে পিএইচ কমবে। কারণ বলতে পারেন ভাই এটা কিভাবে সম্ভব? পানির কাজ যদি হয়ে থাকে পিএইচ বাড়ানো, তাহলে দুই জায়গাতেই বাড়বে। পানির কাজ যদি বলা হয় পিএইচ কমানো, তাহলে দুই জায়গাতেই কমবে। না, পানির কাজ পিএইচ বাড়ানো না কমানো না, পানির কাজ ঘনমাত্রা কমানো। ওই যে ক্যালকুলেশন ছিল না, লগারিদম, লগের সূত্র ছিল না? লগের সূত্র কি ছিল? কালকে সকালে দিই, সকালে দিই। আমাদের লগারিদমের সূত্র কি ছিল? মাইনাস লগ এইচ প্লাস। যখন আপনি পানি দিয়ে দিবেন তখন মাইনাসের পরিমাণ কমে যাবে, এইচ প্লাসের পরিমাণ কমে যাবে, ফলে লগের মাত্রাও চেঞ্জ হয়ে যাবে সেই অনুযায়ী।
একই কথা ওই ক্ষারের ক্ষেত্রে উল্টাটা হবে আর কি। আচ্ছা, তাহলে আমাদের অম্ল, ক্ষার, লবণ শিখলাম। আমরা এবার একটু শিখবো পানির ক্ষরতা। আমাদের একটা চার্ট লাগবে, একটা লিস্ট লাগবে যে সকল সকল রাসায়নিক পদার্থ যেগুলো কমনলি ইউজ হয় সেগুলোর রাসায়নিক সংকেত, এগুলোর একটা চার্ট আপনাদেরকে আমি দিব, মনে করেন লাগবে কিন্তু ইম্পর্টেন্ট, চলে আসবে পরীক্ষায়। যেমন ওই যে আসে না যে পরীক্ষা আসবে 6260, পরীক্ষা আসবে বেকিং পাউডারের সংকেত কি, পরীক্ষা আসবে গ্লুটামেট, টেস্টিং সল্ট, বলবে টেস্টিং সল্টের সংকেত কি, মনোসোডিয়াম গ্লুটামেট। তারপর এরকম অনেক কিছু চলে আসবে পরীক্ষায়, বলবে ভিনেগারের সংকেত কি, অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। এরকম বিভিন্ন কেমিক্যাল চলে ইপসম সল্ট আছে একটা। ইপসম সল্ট, ব্লু ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়ল, এগুলো আসবে পরীক্ষায়। এগুলো আমরা আলাদা একটা লিস্ট, ফিটকিরি, ফিটকিরি, পটাশ অ্যালাম, ব্লিচিং পাউডার, সাবান, অর্থাৎ দৈনন্দিন জীবনে আমাদের যে ব্যবহৃত হয় কেমিক্যাল গুলা, এগুলা পরীক্ষায় আসবে। আচ্ছা, এখন আমরা শিখবো পানির ক্ষরতা। ইংলিশে বলা হয় হার্ডনেস অফ ওয়াটার। পানির ক্ষরতা ইংলিশে বলা হয় ক্ষরতা, ইংরেজি হচ্ছে হার্ডনেস। হার্ড ওয়াটার, সফট ওয়াটার। হার্ড ওয়াটার মানে হচ্ছে ক্ষর পানি, আর সফট ওয়াটার মানে হচ্ছে মৃদু পানি। পানির ক্ষরতা জিনিসটা কি বলতো, পানির মধ্যে যখন সিএ কিসের সংকেত, আর এমজি কিসের সংকেত, প্রতীক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। এবং ম্যাগনেসিয়াম, এদের তিন ধরনের লবণ মিশ্রিত থাকে। যখন কার্বনেট লবণ থাকে, যেমন নাম কি, ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। যখন সালফেট লবণ থাকে তখন তার নাম কি, CaSO4। ম্যাগনেসিয়ামের MgCO3, ম্যাগনেসিয়াম সালফেট MgSO4। এইসব লবণ যখন থাকে তখন তাদেরকে বলা হয়, এই কার্বনেট এবং সালফেট লবণ থাকলে তাদেরকে বলা হয় স্থায়ী ক্ষরতা। এই যে কার্বনেট এবং সালফেট, এই দুইটা লবণ থাকলে তাদেরকে বলা হয় স্থায়ী ক্ষরতা। আর মনে রাখবেন পানির ক্ষরতার জন্য দায়ী দুইটা ধাতু, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, নট এনিথিং। ফেরাস সালফেট থাকলে বা ফেরিক সালফেট থাকলে পানি ক্ষর হবে না। পানির ক্ষরতার জন্য দায়ী কে, একমাত্র ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। তাহলে পানির ক্ষরতা জিনিসটা কি, যখন পানির মধ্যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ধাতুর কোন লবণ উপস্থিত থাকে। কি কি লবণ, ওই যে কার্বনেট, সালফেট, বাইকার্বনেট, এই তিনটা লবণ যখন থাকে তখন তাকে ক্ষর পানি বলা হয়। তার মানে মোটা দাগে আমরা বলতে পারি ইন টোটাল 6টা কেমিক্যাল যদি থাকে পানিতে, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের 3টা, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট, আরেকটা আছে এটা নিচে লিখতেছি, ক্যালসিয়াম বাইকার্বনেট, এই 3টা। ম্যাগনেসিয়ামেরও একই 3টা, ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম সালফেট, আরেকটা নিচে লিখবো ম্যাগনেসিয়াম বাইকার্বনেট। তো এই কার্বনেট আর সালফেট এই দুইটা লবণ থাকলে তাকে বলা হয় স্থায়ী ক্ষরতা। কেন স্থায়ী ক্ষরতা, এরা ফুটিয়ে দূর করা যায় না, পানি ফুটাইলে এই স্থায়ী ক্ষরতা দূর হয় না, এদেরকে কি করতে হয়, কেমিক্যাল দিয়া দূর করতে হয়। স্থায়ী ক্ষরতা দূরীকরণ কিভাবে, লিখে দিই, দূরীকরণ, দীর্ঘইকার। দূরীকরণ কি, দূরীকরণ কি, কেমিক্যাল, বিভিন্ন কেমিক্যাল ট্রিটমেন্ট, কেমিক্যাল দিয়া ইয়ে করতে হয়। নাম কি, বিভিন্ন কেমিক্যাল। সবচেয়ে কমনলি ইউজ ইন্ডাস্ট্রিতে একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে পারমোটিট,
পার মোটের রাসায়নিক সংকেত আছে, শেখার দরকার নাই, অনেক কঠিন সংকেত, এটা পরীক্ষা আসবে না, কিন্তু আসবে এটা পারমোটিড কি কাজে ব্যবহৃত হয়। বলেন তো আনসারটা কি, পারমোটিড কি কাজে ব্যবহৃত হয়? পানির ক্ষরতা দূরীকরণে, কোন ধরনের ক্ষরতা দূরীকরণে? স্থায়ী ক্ষরতা দূরীকরণে। স্থায়ী ক্ষরতা, স্থায়ী Right. ক্ষরতা। রাইট। আরেকটা কেমিক্যাল আছে, তার নাম হচ্ছে ইডিটিএ। এটা টেক্সটাইল ইঞ্জিনিয়াররা ভালো জানে। বস বস বেবি বলো, ইডিটিএ এর পুরো নাম কি? মনে আছে ইথাইল ডাই কি জানি ভাই। ইথিলিন ডাইমিন টেট্রাএসিটিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, ইথিলিন ডাইমিন টেট্রা, হ্যাঁ ভাই। স্থায়ী ক্ষরতা। এখন অস্থায়ী ক্ষরতা কি? দুইটা লবণের জন্য হয় অস্থায়ী, দেখো অস্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতা হয় যে দুইটা কেমিক্যাল, তাদের একটার নাম হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। বাইকার্বনেট মূলকের নাম কি? HCO3, এটা হচ্ছে একটা। আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম HCO3, এইটাকে বলা হয় আয়ন। এটার নাম হচ্ছে কি? বাইকার্বনেট আয়ন, HCO3 বাইকার্বনেট আয়ন। এই বাইকার্বনেট আয়ন যখন থাকে তখন তাকে বলা হয় অস্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতা কিভাবে দূর করা যায়? জাস্ট বয়েল করলে হয়, ফুটিয়ে 100°C তাপমাত্রায় কিছুক্ষণ জাল দিলেই এই কেমিক্যাল গুলো বিশ্লিষ্ট হয়ে ভাঙা যায়, কার্বন ডাই অক্সাইড হয়ে উড়ে যায়। এখানে ওই CaOH ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তলানি পড়ে, আর ওই কার্বন ডাই অক্সাইডটা কি বায়ু বাষ্প হয়ে উড়ে যায়, ফুটিয়ে দূর করা যায়। ভাই আমরা যে বলি পানিতে আয়রন আছে, এটা তো এইটাই আয়রন আলাদা জিনিস, ঘরের। আয়রন থাকে মানে আয়রন থাকে, আবার এগুলোও থাকে। আয়রন তো ডাইরেক্ট ধাতু আকারে থাকে না, ওই হাইড্রোক্সাইড বা ক্লোরাইড সালফেট এরকম লবণ আকারে থাকে, ফেরাস সালফেট, ফেরিক সালফেট, ফেরিক ক্লোরাইড এরকম আয়ন হিসেবে থাকে। ইভেন জংকারও থাকে, আমরা যে কলের পানি খাই চাপ কল, রড যে দেই আমরা নিচে যে পাইপ দিয়ে, লোহার পাইপ, ওটা জংকার থাকে না, ওইটা তো উঠে উঠে আসে। মানে কি জংকারের ইংরেজি কি? হুম। জং, পানিতে জং ধরে, মরিচার হ্যাঁ ওই এটা মানে পানির পানির মধ্যে একটা ওই আয়রনের গন্ধ আছে মানে থাকে। বিক্রিয়া কি আপনাদের লেখার দরকার নাই, যে CaHCO3 এটা পানিতে ফুটাইলে কেন নাই হয়ে যায়? স্ফুটন দন্তাস আছে একটা স্ফুটন। কি হবে বলেন তো? এই CaOH ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা উৎপন্ন হবে, প্লাস এর সঙ্গে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডে কি হবে? বাষ্পীভূত হয়ে উড়ে যাবে, নাই হয়ে যাবে এটা। আর এটা কি হবে? পানিতে অদ্রবণীয় গাদ হিসেবে নিচে তলানি পড়বে, মানে পানিটা পরিষ্কার হয়ে যাবে। এটা ছিল পানির ক্ষরতা, দ্রবণীয় পানিতে মিশা ছিল, এটা থাকলেও যাবে না, আর পানিকে রাইখে দিলে তলানিও করবে না, পানিতে দ্রবণীয় হয়ে এই লবণটা মিশেছিল। যখন আমি পানিটাকে ফুটাবো তখন কি হবে বলেন তো? এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা তলানি পড়বে নিচে, পাতন হয়ে যাবে, থিতিয়ে পড়বে, আর এই কার্বন ডাই অক্সাইডটা বিক্রিয়া ভেঙে বাতাসে উড়ে যাবে, পানিটা একদম পিওর হয়ে যাবে। কিন্তু ওই আগে যে দুইটা ছিল সালফেট এবং কার্বনেট, ওদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতো না, এই জন্য এদেরকে কেমিক্যালি রিঅ্যাকশন করতে হতো। আচ্ছা, এখন একটা প্রশ্ন বলি, যে পানির ক্ষরতার সমস্যাটা কি? পানির ক্ষরতা থাকলে কি ক্ষতি হয়? হ্যাঁ না হয় না স্যার। এক নাম্বার সবচেয়ে বড় যেটা ক্ষতি, সাবান অপচয় হয়, কারণ সাবানের সাথে এরা বিক্রিয়া করে গাদ উৎপন্ন করে। গাদ মানে প্রেসিপিটেশন বলা হয় ইংলিশে। এটা মানেটা হচ্ছে কি, সাবান এদের সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় কিছু পদার্থ উৎপন্ন করে, যারা নিচে তলানি পড়ে। এরা কাপড় ধুইতে ব্যবহৃত হয় না, কাপড় ধুইতে ব্যবহৃত হয় সাবানের ফেনা। কিন্তু এই লবণগুলা, এই যে একটু আগে যে 6টা কেমিক্যাল দেখলাম, এরা পানির সাথে পানিতে সাবান দিলে সাবানের সাথে বিক্রিয়া করে আগেই সাবান ক্ষয় করে দেয়। মানে আমি 100 মিলিগ্রাম সাবান দিলে দেখা যায় 40 মিলিগ্রাম আমার নষ্ট হয়ে গেল। ওই 40 মিলিগ্রাম করলো কি, পানির এই লবণের সাথে বিক্রিয়া করে নাই হয়ে গেল, ফাইট করে অন্য বিক্রিয়া করে ফেললো। আমার কাপড়ে যে ময়লা ছিল, ময়লার সাথে সাবানের যে বিক্রিয়া করার কথা ছিল সেটা হইলো না। এই জন্য সাবান অপচয় হয় খরপানিতে। সাবান অপচয় 1 নম্বর সমস্যা। 2 নম্বর হচ্ছে চায়ের কেটলি। 2 নম্বর রাসায়নিক মেশিন, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত মেশিন বা ভেসেল, এগুলাতে কি হয়?
লবণের স্তর পরে, লবণের স্তর পরে যায়, লবণের স্তর পরে পরে কি হয়, এটা নষ্ট হয়ে যায়, মানে বডিটা নষ্ট হয়ে যায়, বডির তাপ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যায়, মানে বেশি তাপ ইয়ে করে ফেলে সে। 3 নাম্বার হচ্ছে কি, অনাকাঙ্ক্ষিত রাসায়নিক ভাই, বিক্রিয়া করে। এরকম দেখা যাবে, আপনি দেখবেন যে আপনি যে পাতিলটা মানে পানি গরম করার জন্য ইউজ করেন, ওইটা কিন্তু নিচে অনেক তলানি পড়ে যায়। হ্যাঁ, অনেকদিন ইউজ করলে দেখবেন কি যে অনেক মানে পুরুত্বের মানে ইয়া পড়ে যায়, তলানি পড়ে যায়, ওই যে এগুলো পানি গরম করতে খরতার জন্য। করতে বয়েল হইলে নিচে আর কি ইয়া হ্যাঁ, হয়। এটা পানি খরতার জন্যই। এবং এই যে স্তর পরে, এটা কিসের জন্য করে বলতো? ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য। আর ক্যালসিয়াম ক্লোরাইড না, ক্যালসিয়াম কার্বনেট। ক্লোরাইড তো খরতার জন্য দায়ী না, ক্যালসিয়াম কার্বনেট। কেটলিতে পরে কি, কেটলির নিচে স্তর পড়ে না, কেটলিতে কিসের স্তর পড়ে বলো? ক্যালসিয়াম কার্বনেট, CaCO2, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, আমি একটা ভুল করেছি, এই সংকেতটা HCO3 না, এটা HCO3 হবে। বাইকার্বনেট মূলকের যোজনী হচ্ছে 1, এই জন্য এটা CaHCO3, ক্যালসিয়ামের যোজনী 2, ম্যাগনেসিয়ামের যোজনী 2, বাইকার্বনেটের যোজনী 1, এই জন্য MgHCO3 হবে। এই জন্য এটা হবে কি MgOH 2 + 2CO2, বিক্রিয়াটা এরকম হবে, বিক্রিয়াটা ভুল করেছি আমি, এই জন্য এটা হবে কি MgH 2 + 2CO2। এখন দেখো সংখ্যা মিলবে, তবে 2CO2। এখন বিক্রিয়াটা মিলাই দেখো, দুই পাশে কার্বনের সংখ্যা, অক্সিজেনের সংখ্যা, হাইড্রোজেনের সংখ্যা মিলবে। আচ্ছা, এই বিক্রিয়ার মুখস্থ করা দরকার নাই, বিক্রিয়াটা অনেক আপার লেভেলের, এটা হয়তো রিটেনে কাজে লাগবে, লিখিত পরীক্ষায় যদি বলে খরপানির দূরত্ব, খরতা কিভাবে ফুটিয়ে দূর করা যায়, বা খরপানিকে ফোটালেই কেন সে মৃদু হয়ে যায়, এগুলো ইয়েতে আসবে, লিখিত পরীক্ষায় আসবে, তখন এই বিক্রিয়াটা দিলে কাজে লাগবে। ফ্রিলিতে কখনো এই বিক্রিয়া আসবে না, সর্বোচ্চ জিজ্ঞেস করবে এটাই যে অস্থায়ী খরতা কিভাবে দূর করা যায়, ফুটিয়ে। শেষ। তাহলে পানির খরতা শেষ, আর কি অ্যাসিড, লবণ, ক্ষার, খরতা শেষ, আজকে শেষ, আজকে আর কিছু বাকি নাই। তাহলে আমরা আরেকদিন লিস্ট দিব, কেমন? তাহলে কি আজকের মতো বিদায় নিই আমরা? ওকে ভাই। একটু লাইনে থাকেন। ক্লাস করাচ্ছি, একটু ফোন দিয়ে জানাই তো বাবারে। আমি এসে পৌঁছেছি, ফোন দিয়ে চলে করতে পারি না, সময় করে। এক মিনিট দেখি আরো কোনো এডিশনাল ইনফরমেশন আছে কিনা দেওয়ার মতো। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট তথ্য পেয়েছি, সেটা হচ্ছে এটা বইয়ে আছে, আপনাদের যাদের বই আছে। আচ্ছা, বই না এমন কি কেউ আছেন?
আপনারা কি এমন কি কেউ আছেন যার বই নাই, কোনো বই নাই, বিজ্ঞানের কোনো বই নাই, এমন কেউ আছেন? নাই মনে হয়। এরকম কেউ নাই, থাকার কথা না, বা থাকা উচিত না। একটা ছক আমার লাগবে যেখানে আছে যে কোন কোন পদার্থে কোন কোন অ্যাসিড থাকে, এটা আমার একটা জানা লাগবে। এটা আমরা একটু একটা ছক লিখে রাখি। এটা হচ্ছে বইয়ের 54 পৃষ্ঠায় আছে, আমাদের যে ইয়া বই, আমাদের যে MP3 বই, MP3 বইয়ের 54 পৃষ্ঠা। এই ছকটাকে আপনারা ট্রিপল স্টার দেন। এটা বিসিএস ছাড়াও অনেক পরীক্ষা, এটা প্রশ্নকর্তাদের একটা ফেভারিট হট টপিক হচ্ছে এটা। এই ছকটার নাম কি? বিভিন্ন খাদ্যে বা ফলে, বিভিন্ন খাদ্যে বা ফলে উপস্থিত অ্যাসিড। যেমন এই এখানে এই ছকটা অনেক ঝামেলা করে দেওয়া আছে। ছকটা অনেক কনফিউজিং করে দেওয়া আছে, এক এক জায়গায় এক এক প্রতিটা অ্যাসিডের সাথে দুইটা করে দেওয়া আছে। এটা না দিয়ে আমি যেভাবে লিখি সেভাবে লেখেন। দেখেন লেবু, এভাবে না লিখে আমি যেভাবে লিখি সেভাবে লেখেন। লেখেন লেবু, লেবুতে থাকে হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এরা লেবুর মধ্যে তিনটা দিছে, সাইট্রিক অ্যাসিডও দিছে, আবার অ্যাসকর্বিক অ্যাসিডও দিছে। আসলে অ্যাসকর্বিক অ্যাসিড একেবারে 0.1%, এটা পার্সেন্টেজের পর্যায়ে পড়ে না। লেবুতে মূলত যে অ্যাসিডটা থাকে সেটার নাম সাইট্রিক অ্যাসিড। এটা খুব ইম্পর্টেন্ট। ভিনেগারের বাংলা নাম কি বলেন তো? বাংলায় আমাদের পাকঘরে থাকে, আচার বানাইতে ব্যবহৃত হয়। ভিনেগারের বাংলা কি বলেন? আপুরা বলতে হবে, ইয়াজমাবু বলেন। সিরকা সিরকা রাইট। সিরকা ভিনেগারে কি থাকে? ইথানলিক অ্যাসিড 10% স্যার সিরকা ইথানোয়িক অ্যাসিড মানে অ্যাসিটিক অ্যাসিড। সিরকায় অ্যাসিটিক অ্যাসিডের একটা নাম শিখে রাখেন। পরীক্ষা বলবেন ভাইয়া পড়াইছে অ্যাসিটিক অ্যাসিড, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড তো নাই, অপশনই নাই। আর হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, কারণ অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ট্রেড নেম, বাণিজ্যিক নাম। আর কেমিক্যাল নেম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, আরেকটা আছে কি? পিঁপড়া এবং বোলতা। পিঁপড়া, বোলতা, মৌমাছি, এসব ধ্বংসাত্মক যেসব প্রাণী আছে, বিষাক্ত প্রাণী, ওইসব প্রাণীর ছবলে কি ভাই কামড়ে ভাই এগুলা ধ্বংসাত্মক। ভালো। আক্রমণাত্মক, বিষাক্ত আর কি। পিঁপড়া, বোলতা, মৌমাছি, এদের বিষ। মৌমাছির হুল ফোটায় না মৌমাছি, বোলতা, এদের হুলে থাকে কি? আর পিঁপড়ার কামড়ে, বোলতার হুলে কি থাকে? ফর্মিক অ্যাসিড। ফর্মিক। ফর্মিকের আরেকটা নাম কি? কেমিক্যাল নাম মিথানোয়িক। ওকে, তারপর পিঁপড়া গেল, বোলতা গেল, তারপর আছে হচ্ছে দুধ। বলো, দুধে কি থাকে? ল্যাকটিক ল্যাকটিক ল্যাকটোজেন। বাচ্চাদের খাবার দুধের নাম কি? ল্যাকটোজেন মানে কি? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটোজ একটা কার্বোহাইড্রেট, যেটা দুধের প্রধান উপাদান, এই জন্য এটার নাম ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, দুধের পরে কি আছে বলেন তো? ইম্পর্টেন্ট
একটা ছন্দ লেখেন, আপেল মালিক টমেটো শালিক। এটা আমার দুইটা বারবার ভুল হইতো, আনকমন এই দুইটা বেশি আসে না, উপরে গুলাই বেশি আসে, কিন্তু এটাও বিসিএস এর জন্য দেখবেন আনকমনটাই দিবে বিসিএস এ। এই জন্য এটা মনে রাখার আমি টেকনিক বের করেছি, আপেল মালিক টমেটো খাইলো শালিক। এটা তো ভাই ভালো ছিল। আপেল মালিক টমেটো খেলো শালিক। আপেল মালিক টমেটো সেই শালিক। সেই। এই ছন্দের মানে কি বলেন তো? আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, ম্যালিক ময়জা ফলাকার। আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, টমেটোতে থাকে কি বলেন তো দেখি কি? স্যালিক অ্যাসিড। স্যালিক স, নট শালিক, নট শ্যালিক, দিস ইজ স্যালিক। যাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ অথবা রাজশাহী তারা বলবে ও শ্যালিক অ্যাসিড, টমেটোতে শ্যালিক অ্যাসিড থাকে, শ্যালিক অ্যাসিড। আমাদের এক ভাই ছিল, তার নাম ছিল রেজা ভাই, এএসপি 34 বিসিএস এ আমাদের ট্রেনিং এ। আমরা কয়েকদিন সে বলতো ইয়েস ইয়েস স্যার, এরপর তাকে আমরা ইয়েস ভাই বলে খাবাইতাম, ইয়েস ভাই, ইয়েস ভাই, ইয়েস দেখলে ইয়েস ভাই হ্যান্ডশেক করি, ইয়েস। বুঝছেন? ভেরি গুড বয় এন্ড ভেরি গুড অফিসার, এফিশিয়েন্ট অফিসার। আমাদের ভলিবল টিমের ক্যাপ্টেন ছিল। আমার যোগাযোগ আছে, ফেসবুকে আর আছে, ফোনে করতে হয় মানুষ একসাথে। আচ্ছা, আপেল হচ্ছে ম্যালিক অ্যাসিড, টমেটোতে স্যালিক অ্যাসিড শিখলাম আমরা। কমলা অক্সাল, কমলায় থাকে কি অক্সালিক অ্যাসিড। কমলা আরেকটা কি? কমলা আছে আরেকটা কি? আঙ্গুর, কাঁচা আঙ্গুর আর কি, মানে টক যেটা আঙ্গুর সেটা। অক্সালিক অ্যাসিড। আরেকটা ইম্পর্টেন্ট মিস হয়ে গেছে, আরেকটা ইম্পর্টেন্ট মিস হয়ে গেছে, সেটা হচ্ছে যে ওই যে তেঁতুল আছে না, তেঁতুল হুজুর, তেঁতুল হুজুরের নাম জানি কি? কাকে যেন তেঁতুল হুজুর বলা হইতো? আল্লামা কি? আল্লামা শফি। শফি। আচ্ছা, ভাই ওনাকে তেঁতুল হুজুর বলা হইতো? কি? ওনাকে তেঁতুল হুজুর বলা হইতো? হ্যাঁ, তুমি জানো না? না ভাই, এটা জানতাম না। উনি ভাষণে বলছিল যে তার একটা বক্তব্য ভাইরাল হয়েছিল, উনি বলছিল নারীদের পর্দার ব্যাপারে বলছিল যে নারীদের পর্দা করা উচিত। কেন? ইসলামে আছে, আরো কারণ আছে। কি কারণ? বলে নারীরা হচ্ছে তেঁতুলের মতো না, কি যেন? হ্যাঁ স্যার, ও, এটা নারীরা তেঁতুলের মতো, দেখলে মুখে পানি আসে এই টাইপের। মানে তেঁতুল যখন মুখে দিবে তখন তো কি লজিক রে ভাই! লজিক দেখলে ভাই আমার মাথায় নষ্ট। মানে এরা আসলে আসলে বিজ্ঞানের ছাত্র, আসলে এরা আসলে এরা আসলে হাস্যকর এবং বিজ্ঞানের ছাত্র। বলছে তুমি যদি মুখে যদি তেঁতুল দাও তাহলে তোমার জিহ্বায় রস মানে পানি আসবেই। এটা কি তোমার জিহ্বার দোষ? দোষ তেঁতুলের। এখন নারী যদি ওরে রাস্তায় সেই বেরোয় সেই সেই। তাহলে তো পুরুষের দৃষ্টি খারাপ হবেই। এটা কি দোষ কি পুরুষের? মানে উনি একপাক্ষিক ভাবে এটা নারীকে দায়ী করে গেছেন, যেটা উচিত হয়নি আমার মতে। পর্দার ব্যাপারে নারী পুরুষ দুইজনেরই সমান ডিস্টেন্স মেনটেন করা উচিত। নারীদেরও উচিত পর্দা করা এবং পুরুষেরও উচিত। কেউ যদি বেপর্দা হয়ে ঘুরে, হ্যাঁ সে বেপর্দা, এখন তারে আমি দেখবো, পাপ তারই হয়, একাই হবে, আমার হবে না, এরকম না। মানে আল্লাহ পুরুষকে বলছে তুমি তোমার দৃষ্টি সংযত করো, আর নারীকে বলছে তুমি তোমার দেহ সংযত করো। যে সংযত করবো না, সীমা লঙ্ঘন করবা, তার জন্যই রয়েছে জাহান্নাম। এক কথায় শেষ। আজকে ক্লাসও এখানেই শেষ, ঠিক আছে? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার আরেকটা ক্লাস আছে, এটা অলরেডি লেট হয়ে গেছে। আমরা ভালো একটা ক্লাস করলাম। আমরা আজকে কি কি শিখলাম? অ্যাসিড, লবণ, ক্ষার, পানির ক্ষরতা। আর লবণ। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা অন্য কিছু শিখবো। ওকে, জৈব রসায়ন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আসসালামু আলাইকুম ভাইয়া।